যেহেতু আমরা এনএসডি এর সাথে কাজ করি, বিভিন্ন সময় এনএসডি এর সাথে আমাদের কাজ করার সুযোগ হয়। সো এনএসডি এর আন্ডারে এই স্কিলটা নিতে চাচ্ছি এবং নিজে কতটুকু স্কিলের সাথে আমি আছি, কোন জায়গায় কোথাও আমার গ্যাপ আছে কিনা, সো অ্যাসেসমেন্টের মাধ্যমে এটা আমি যাচাই করতে চাচ্ছি। এই হচ্ছে আমার পরিচয়। থ্যাংক ইউ। এরপরে পরিচয় দেওয়ার জন্য আমি অনুরোধ করছি তাহমিনা তানজিন আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে তাহমিনা তানজিন। আমি বর্তমানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মানিকগঞ্জে ইংলিশ ভাষা কোর্সে ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে কর্মরত। তো হচ্ছে এটা আমি মনে করি যে আমার যে জব সেক্টর আছে তার সাথে খুবই রিলেটেবল এবং পরবর্তীতে হচ্ছে আমি যতটুকু দেখেছি এটা সিএস থেকে এটা যাদের উদ্দেশ্যে এই কোর্সটা প্ল্যানিং করা হয়েছে, তো আমার ট্রেনিং এর ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তাই বেসিক্যালি আমি খুবই ইন্টারেস্টেড এই দক্ষতাটা সম্পন্ন করার ক্ষেত্রে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। এবার আমি অনুরোধ করব তিথি মহিউদ্দিন। তিথি আপু, আপনার ছোট্ট করে আপনার পরিচয়টা দিয়ে কাইন্ডলি আমাদের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমার নাম জোহরা মহিউদ্দিন তিথি। আমি বাই প্রফেশন একজন বিএসসি এমএসসি ইঞ্জিনিয়ার। আমি আপনাদের এই এনএসডি এর আন্ডারেই আমি লেভেল 4, অর্থাৎ আমি একজন অ্যাসেসর ট্রেনারও। আর আমার বেসিক্যালি অকুপেশন যদিও ইঞ্জিনিয়ারিং, বাট আমি ফুডের অকুপেশনও করছি। আর ইংলিশ ফর ওয়ার্কটা আমার নিজের জন্য করা। আর আমি এখন বর্তমানে লিভে আছি এবং গভর্নমেন্ট জবের এক্সামগুলো দিচ্ছি। এটি আমার ছোটখাটো পরিচয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। এবার আমি অনুরোধ করছি মোহাম্মদ মামুন মোর্শেদ স্যারকে। মামুন মোর্শেদ, অমিত খান। আসসালামু আলাইকুম। আমার পুরো নাম মোহাম্মদ মামুন মোর্শেদ, বাট ইউ ক্যান কল মি অমিত। এটা আমার নিকনেম আর কি, অমিত। তো আমি বিগত 15 বছর ধরে শিক্ষকতায় আছি ইংরেজি টিচার হিসেবে ইংলিশ মিডিয়াম স্কুলে। আর এনএসডি এবং এই সরকারি কাজগুলোতে ট্রেনার এবং অ্যাসেসর হিসেবে কাজ করার জন্য এনএসডিএ কে আসলে পছন্দ করেছি সার্টিফাইড হওয়ার জন্য। আর ইংলিশ ফর এই ওয়ার্ক যে লেভেল 2 কোর্সটা করার মূল কারণ হচ্ছে আমার সরকারি কাজগুলোতে ইনভলভ হওয়া আর কি। তো সেই জন্য এখানে জয়েন করা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। এবার আমি আলামিন স্যারকে দুইটাতে জয়েন করেছেন? জি হ্যাঁ, আমি দুইটাতে জয়েন করেছি। একটা থেকে তো করব, প্রেজেন্টেশন দেখাবো। ওকে রাইট। স্যার আপনার পরিচয়টা দিয়ে আমরা শুরু করি। আর রেকর্ড ক্লাসটা কিভাবে নেওয়া যায় স্যার, একটু আপনার সহযোগিতা চাচ্ছি। আমি আপনাকে দিয়ে দিব। আর একজন মনে হচ্ছে বাকি আছে, যে আহসানুদ্দিন ইয়াকুব স্যার পরিচয় বাকি। আচ্ছা আচ্ছা, সরি, আহসানুদ্দিন ইয়াকুব ভাইকে রিকোয়েস্ট করছি আপনার পরিচয়টা দিয়ে আমাদের সাথে। জি আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমি ইয়াকুব, আমি মুন্সি ট্রেনিং একাডেমি এবং মুন্সি পলিটেকনিক ইনস্টিটিউটের স্কিল ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আর আমিও মানে খুবই উদ্বিগ্ন যে এই কোর্সটা কবে আমি এনএসডি এর আন্ডারে একটা অ্যাসেসমেন্ট দিতে পারবো। তো লাকিলি এটা আমি জয়েন করতে পেরেছি। তো এই কারণে আবারও গ্রেটফুল সবার কাছে। আশা করি আমরা সবাই কোয়ালিফাইড হব। তো থ্যাংক ইউ। ধন্যবাদ। সো এবার আমি অনুরোধ করব, আমাদের সাথে মনে আরো একজন জয়েন করছে। সো আসসালামু আলাইকুম জিন্নাত আপু। জিন্নাত আপু শুনতে পাচ্ছেন? জিন্নাত আপু শুনতে পাচ্ছেন? জিন্নাত আপু, আচ্ছা এবারে আমি আমাদের আসলে পরিচয় পর্ব হচ্ছিল, তো আমরা সবাই সবার পরিচয়টা দিচ্ছিলাম, তার মধ্যে আপনি জয়েন করেছেন। তো কাইন্ডলি আপনি কোথায় আছেন এখন, আপনার নাম এবং আপনি কোথায় কাজ করতেছেন এটা দিয়ে একটু আপনার পরিচয়টা দেন।
আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা clear, শুনতে আপু, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম জিনা রেহানা লুনা। আমি পান্থপথে থাকি, স্পার হসপিটালের অপোজিটে আমার বাসা, যেটাকে নর্থ ধানমন্ডি বলে। এই তো, আর গুড টু সি ইউ অল। আর খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এখানে জয়েন হয়ে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি। থ্যাংক ইউ আপু। সো এবার আমি রিকোয়েস্ট করব হচ্ছে সালমান হক ভাইকে ওনার পরিচয়টা দেওয়ার জন্য, উনি কোথায় কি করতেছেন, কি অবস্থায় আছেন। সালমান হক। আমার এটা অফ করে দেওয়া, অফ হয়ে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। Okay, according to my passport, my full name is Sheikh Salman Hossain, so you can call me Salman. Currently, I have recently completed my IELTS and I am looking for this course which will be held on 28 maybe, and I'm from Mirpur. That's it. আর কি বলা যায়? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এবার আমি অনুরোধ করছি ফিলিমোনা গোমেজ, আপনার পরিচয় এবং আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এজ ওয়েল এজ আপনি কোথায় আছেন, ছোট করে পরিচয়টা দেওয়ার জন্য। ফিলিমোনা গোমেজ। ফিলিমোনা আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো আপু, ফিলিমোনা আপু শুনতে পাচ্ছেন? আপনি চাইলে SMS দিতে পারেন যদি না শুনে থাকেন। ওকে, আই থিংক উনি কোনো একটু কাজে আছে, উনি আমাদের সাথে জয়েন করবে। সো ভাইয়া, এই হচ্ছে আপনার ক্যান্ডিডেট। ট্রেনার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, আমরাই হচ্ছে আপনার ক্যান্ডিডেট। তো আমাদের যে শর্ট ইন্ট্রোডিউস, সেটা শুনে আপনার কি মনে হচ্ছে, আমাদের উপরে আপনার কতটুকু কনফিডেন্স আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সেশনটা, রেকর্ড ক্লাসটা শুরু করার জন্য অনুরোধ করছি, পাশাপাশি আপনার ইন্ট্রোডিউস। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনাদের পরিচয়টা শুনে আমার খুবই ভালো লেগেছে। আপনারা অনেকে অনেক দিক থেকে কোয়ালিফাইড। তো সেই জায়গায় আমি আপনাদেরকে আমার ক্যান্ডিডেট হিসাবে কখনোই আমি বলবো না। আপনারা সবাই পরীক্ষা দিতে আসছেন বা অ্যাসেসমেন্ট দিতে আসছেন, ইনশাআল্লাহ আশা করি কম্পিটেন্ট হবেন। আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই চমৎকার। তো আপনারা যদি কিছু না মনে করেন, তাহলে আমি যেহেতু প্রত্যেক দিন ক্লাস করাই বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আমার ইন্ট্রোটা আমি একটা পোর্টফোলিও আকারে সাজিয়ে রেখেছি। জাস্ট ওটা একটু আমি আপনাদের সামনে প্লে করতে চাই, তাহলে আশা করা যায় আমার সংক্ষিপ্ত সময়ে আমার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরা হবে। শিওর, প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনার। 2025 সাল থেকে ঢাকা সাভারে অবস্থিত টুইস্টন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সিভিটি অ্যান্ড এ অকুপেশনের মাস্টার ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি স্মার্ট ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউটে দীর্ঘ 3 বছর ধরে ডিজিটাল মার্কেটিং এর উপর ক্লাস কন্ডাক্ট করছি। বর্তমানে আমি চট্টগ্রামের স্মার্ট ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে অফলাইনে কর্মরত রয়েছে। নওগাঁ জেলার মান্দা উপজেলায় ফজলুল হক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাসেট প্রজেক্টের আন্ডারে ডিজিটাল মার্কেটিং লিড ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেছে। এর পাশাপাশি চট্টগ্রামের SDS মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এবং কক্সবাজারের একাডেমি অফ ইনফরমেশন টেকনোলজি AITর ডিজিটাল মার্কেটিং লিড ট্রেনার এবং মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেছে। এছাড়াও ক্লাসি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভিডিও এডিটিং ট্রেনার হিসেবে কাজ করেছি। শিক্ষা জীবনে আমি ইসলামিক স্টাডিজ এবং হাদিস বিষয়ে ডিগ্রি অর্জন করার জন্য নিয়মিত অধ্যয়ন করে যাচ্ছি। SSC এবং HSC অর্থাৎ দাখিল এবং আলিম পরীক্ষায় GPA 5 উত্তীর্ণ হয়েছি। আলহামদুলিল্লাহ, সরকারি স্কলারশিপ পাওয়ার সৌভাগ্য হয়েছে। সবচেয়ে বড় অর্জন হলো সেটা হচ্ছে যে উপজেলার সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার স্বীকৃতি পেয়েছি। TVET সেক্টরে ডিজিটাল মার্কেটিং লেভেল 3, 4, 5, 6 এই অকুপেশনগুলোর উপর কম্পিটেন্ট হয়েছি এবং গ্রাফিক ডিজাইন লেভেল 2, 3, 4, 5
এই বিষয়গুলোর উপর আমি কম্পিটেন্ট হয়েছি এবং কম্পিউটার অপারেশন লেভেল 3, আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এবং ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 অকুপেশন সমূহের উপর আমি কম্পিটেন্ট হয়েছি। এই সকল অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কিভাবে আত্মবিশ্বাসের সাথে ক্লাস কন্ডাক্ট করতে হয় এবং একজন দায়িত্বশীল মেন্টর হিসেবে কাজ করতে হয়। আমি বিশ্বাস করি একজন ভালো ট্রেনার তিনি যিনি শিক্ষার্থীর সম্ভাবনায় বিশ্বাস করেন এবং তাকে বাস্তব জীবন ও ক্যারিয়ারের জন্য প্রস্তুত করেন। তো এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। তো এছাড়াও আপনাদের যদি আমার সম্পর্কে আরো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি বলেন তাহলে এখন আমরা কংগ্রাচুলেশনস ক্লাসটা শুরু আপনাকে, করতে পারি। কংগ্রাচুলেশনস আপনাকে। ভালো ভালো লাগলো আপনার সম্পর্কে জেনে। আমরা আশা করি সবাই এনরিচ হব বাই ইউর ট্রেনিং। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই ইংলিশের উপর টিচার হিসেবে কাজ করতেছেন, তার পাশাপাশি আইএলটিএস করে ফেলেছেন। সে জায়গা থেকে আমি আপনাদের তুলনায় অনেক নগণ্য একজন ব্যক্তি। তবে এনএসডিএ তে কাজ করা বা এই সেক্টরে কাজ করার ক্ষেত্রে, অভিজ্ঞতার ক্ষেত্রে, সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে, আর যেহেতু আমি একজন মাস্টার ট্রেনার হিসেবে কাজ করছি অলরেডি, সেক্ষেত্রে অনেক অকুপেশনের সাথে আমি জড়িত। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনারা যেন ভালো করেন, কম্পিটেন্ট হন। সেক্ষেত্রে আমার চেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, একজন টিচারের দায়িত্ব কিন্তু টিচার আপনাদের পড়ালেখাটাকে জাস্ট ইজি করে দিবে। টিচারের দায়িত্ব কিন্তু এটা। ক্লাস 5 থেকে যে আমরা পড়ালেখা করে আসছি, আমরা কিন্তু পড়ালেখা করছি, টিচাররা কিন্তু পড়েনি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশনটা দিব, যদি ওইভাবে ভালো করে প্রিপারেশন নেন, আপনারা কেউই নট ইয়েট হবেন না। শুরুতেই বলে রাখি, যদি এটা প্রজেক্ট বেস হয় তখন দেখা যায় যে ওই প্রজেক্টে কিছু ঝরে পড়া মানুষ থাকে, যারা মানে প্রত্যন্ত অঞ্চল থেকে নিউ লিটারেসি বা ইলিটারেসি থাকে, তারপর নিউমার্সি থাকে। এই প্রবলেম গুলো থাকার কারণে একজন ট্রেনার বা একজন অ্যাসেসর যখন অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে যায় তখন সে নট ইয়েট দেয়। আর এটাও ঠিক যে বিভিন্ন প্রজেক্টে সাধারণত একদম ঝরে পড়া মানুষগুলো আসে, কিন্তু আপনারা সবাই আপনাদের স্ব অর্থায়নে অ্যাসেসমেন্ট দিতে আসছেন। সেক্ষেত্রে অ্যাসেসর যখন তার বাড়ি থেকে বা তার নিজ গন্তব্য থেকে আপনাদের অ্যাসেসমেন্ট সেন্টারে আসার জন্য শুরু করে বা রওনা করে, তখন থেকে সে একটা পজিটিভ মাইন্ডসেটে আসে যে আমি সবাইকে আজকে কম্পিটেন্ট করাবো, কম্পিটেন্ট হবে সবাই ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনারা যারাই জয়েন করেছেন, আপনাদের কথাবার্তা দেখে ভালো মনে হয়েছে, আপনারা ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো শুরুতে আপনাদের সাথে যেহেতু আপনাদের এখানে একজন ট্রেনার এবং অ্যাসেসর আছেন, তাই না? আর কেউ কি আছেন একটু আমাকে বলেন তো প্লিজ, আপনাদের এখানে ট্রেনার এবং অ্যাসেসর অর্থাৎ এনএসডি সার্টিফাইড, লেভেল 4 সার্টিফাইড একজন যে So, বলেছিল ভাইয়া উনি হচ্ছে আমি তিথি। হ্যাঁ একজন জি আপু স্যার, আছেন। আমি জি, নূরজাহান নাম আপনিও, তাই না? না, আমিও আছি এখানে। আমি বিটেপ এবং হচ্ছে এনএসডি এর স্যার লেভেল 4 এর সার্টিফাইড ট্রেনার একজন এবং এসএসও হিসেবে আছি। আচ্ছা, এছাড়া আপনি কোথায় আছেন ম্যাম? আপনার পরিচয়টা কিন্তু নেওয়া হয় নাই। আচ্ছা, আমি ফাহমিদা। আমি হচ্ছে কাজ করছি আপনার, আমার নিজস্ব একটা বেকারি অ্যান্ড পেস্ট্রি শপ আছে সেখানে অ্যাজ এ ট্রেনার হিসেবে। আর হুইস্ক অ্যান্ড বেক নামে একটা পেজ আছে, সেখানেও কাজ করছি। আসলে এই কাজের মধ্যে দিয়েই আছি আপাতত, এইটাই। চমৎকার। আচ্ছা, তাহলে যেহেতু আহ, যারা অ্যাসেসর না, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমার এই ফোকাস গুলো থাকবে আর কি। আর আপনারা যারা অ্যাসেসর হিসেবে আছেন, তারা একটু মনোযোগ দিয়ে জয়েন করবেন, চেষ্টা করেন। দেখেন, জানেন আপনারা যে সিএসটা আসলে সাধারণত কি? সিএসটা একটু শর্ট করে আমি ডিসক্রাইব করবো আপনাদের সামনে। আশা করা যায় এরপর থেকে যে কোনো অকুপেশন আপনাদের কাজে আসবে। ধরেন অস্ট্রেলিয়া থেকে দুইজন ব্যক্তি আসছে, এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি। বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ধরেন তারেক রহমান।
তো এই তারেক রহমানের টেবিলে দুইজন ব্যক্তি আসছে, এসে তারেক রহমানকে বলতেছে, এই যে এই দুইজন এদেরকে বলতেছে যে স্যার, আমাদের অস্ট্রেলিয়াতে 4জন লোক লাগবে যারা ইংলিশে দক্ষ। তো এখন তারেক রহমান বলল যে মানে ইংলিশে তো দক্ষতার শেষ নাই, ইংলিশের কি কি বিষয়গুলো জানা দরকার তোমরা আমাকে একটু লিখিত আকারে দাও। এই যে এই দুইজন ব্যক্তি সুন্দর করে একটা লিখিত আকারে নোট করে দিল যে একজন শিক্ষার্থীর ভিতরে তার ইংলিশে পরিচয় দেওয়ার একটা দক্ষতা থাকতে হবে, সে বিভিন্ন লোকেশনকে ইংরেজিতে ডিসক্রাইব করতে জানতে হবে, সেই ব্যক্তি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। এইভাবে 4টা 5টা পয়েন্ট বলে দিল, বলে এটা তারেক রহমান স্যারের কাছে জমা দিল। এই যে যেটা নোট লিখিত আকারে জমা হলো, এটাই হচ্ছে সিএস, অর্থাৎ যেটার মধ্যে বর্ণনা করা থাকে যে কি কি জ্ঞান, কি কি সক্ষমতা একজন ব্যক্তির থাকতে হবে। তো এটাই হচ্ছে একটা সিএস। তো এখন দেখেন আমাদের এই সিএসটা কিন্তু লেভেল 2, তাই না? তো এই ক্ষেত্রে একটু আমি লেভেলগুলো ডিসক্রাইব করি। লেভেল 1, 2, 3, 4, 5 and 6। বর্তমানে বাংলাদেশে কিন্তু লেভেল 10 পর্যন্ত আছে, কিন্তু যে কোনো কারণে 10টা লেভেল এখনো চালু হয় নাই, 6টা পর্যন্ত চলতেছে। সেক্ষেত্রে আমি সহজে একটু বলি, লেভেল 1 মানে হচ্ছে ডিরেক্ট সুপারভিশনে কাজ করে, অর্থাৎ বস যেই কাজটা করতে বলে সেই কাজটাই করে। কিরকম? ধরেন আমার বস আমাকে বললো, আল আমিন তুমি এইভাবে একটা বক্স ড্র করো। তো আমি একেবারে এভাবেই, স্যার আমাকে প্রথমে বলছে এটা করো, পরে বলছে এইটা করো। তো এটা হচ্ছে লেভেল 1 এর কাজ। আর লেভেল 2 মানে হচ্ছে যে আমাকে এই কাজটাই করতে বলছে, আমি কি করছি, আমি এই কাজটাই করছি, এই কাজটার ইনস্ট্রাকশনটা হয়তো বা একাধিক ব্যক্তিরা আমাকে দিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে ডিরেক্ট সুপারভিশনে কাজ করা, আর এটা হচ্ছে ইনডিরেক্ট সুপারভিশনে কাজ করা। তো ডিরেক্ট ইনডিরেক্ট আশা করি আপনারা বুঝতে পারছেন। আর লেভেল 3 মানে হচ্ছে, এটা হচ্ছে আমি বলতেছি বিএনকিউএফ এর, হ্যাঁ। লেভেল 3 মানে হচ্ছে সেই স্কিল ওয়ার্কার, অর্থাৎ বেসিক স্কিল ওয়ার্কার। কিরকম? এই ব্যক্তিকে যখন বলা হবে তুমি টেবিলটা এভাবে ড্র করো, সে চাইলে আগে এটা আঁকতে পারে, তারপরে এটা আঁকতে পারে, তারপরে এটা করতে পারে, তারপরে এটা করতে পারে। অর্থাৎ সে লেভেল 3 পাস করা মানে সে কিছু স্বাধীনতা পাবে। আর লেভেল 4 পাস করা মানে সে নিজ দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে। সেক্ষেত্রে এই লাস্টের দুইটা আমি এখন ডিসক্রাইব করব না, এইগুলার কাজ নাই। আপনারা আশা করি এটা বুঝতে পারছেন, লেভেল 1 মানে হচ্ছে খুবই খুবই কম, অর্থাৎ একদম বেসিক বেসিক ওয়ার্কার। তারপরেরটা এটাও বেসিক স্কিল ওয়ার্কারের মধ্যে পড়ে, এটা হচ্ছে স্কিল ওয়ার্কার, এটা হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার। তো আপনারা দেখেন এখন পর্যন্ত এইটা যে এই সার্টিফিকেটটা যে গেইন করবেন, এটা কিন্তু স্কিল ওয়ার্কারের না। অর্থাৎ কোনো দক্ষ, আপনি যে দক্ষ এরকম কোনো বিষয়ের উপর আপনি সার্টিফাইড হবেন না। বাট আপনি এই লেভেল 2 বাংলাদেশে আছে সর্বোচ্চ এখন ইংলিশ ফর ওয়ার্কে। তো আপনি এটা করলে ভবিষ্যতে এগুলো করতে পারবেন। তো এটাই করেন আপনারা। এটা করলে সুবিধাটা হবে কি, আপনারা এই ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এর অ্যাসেসর হইতে পারবেন। 1 নাম্বার সুবিধা। 2 নাম্বার সুবিধা হচ্ছে যে আপনারা এগুলোর উপর ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন। আর অনেকেই বাংলাদেশের সার্টিফিকেটের ভ্যালু বুঝে না, তো তাদের কাছে তো আপনার এটা আকাশচুম্বী একটা চাহিদা চলে যাবে। সরকারি সার্টিফিকেটের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হবে। তো আমি এটা আশা করি বুঝাতে পারছি, লেভেল 2 খুব কঠিন কিছু না। এখানে আপনাকে নট ইয়েট করাবে এই চিন্তাটা এখন থেকে ভুলে যান, খুব কঠিন কিছু না। হ্যাঁ, তো একটু আমরা একটু সিএস টার সাথে পরিচিত হই। সিএস টা কি আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন আমাদেরকে টোটাল 8টা ইউনিট পড়তে হবে। আমাদের এই 8টা ইউনিট থেকেই প্রশ্ন আসবে। 8টা ইউনিট থেকেই প্রশ্ন আসবে। এখন দেখেন প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে। আজকে আমরা শুধুমাত্র রিটেন নিয়ে কথা বলবো, শুধুমাত্র রিটেন নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে আমরা ডেমনস্ট্রেশন, ওরাল নিয়ে কথা বলবো। এই হচ্ছে বিষয়। তো একটু দেখেন যে আমাদের যে 8টা ইউনিট আছে, এই 8টা ইউনিট থেকেই আমাদেরকে কোশ্চেন করবে। মানে প্রত্যেকটা ইউনিট থেকে আমাকে হয় ডেমো, হয় ওরাল, না হয় রিটেন। এই তিনটার একটা হলেও করবে। বর্তমানে সিবিটি এন্ড এর এভিডেন্স চেক করে
মানে প্রত্যেকটা ইউনিট থেকে যে কোনো একটা কোশ্চেন বা দুইটা তিনটা কোশ্চেন ধরতেই হবে, মানে রিটেনও নিতে হবে এখান থেকে, তারপর ওরালও নিতে হবে। এই এই চারটা থেকে অকুপেশন থেকে, এই অকুপেশন থেকে প্রত্যেকটা সেক্টর থেকে একটা একটা জব নিতে হবে। তাহলে দেখেন আমাদের এখানে কয়টা ইউনিট আছে, 1 2 3 4 5। তাহলে আমরা এটা বুঝে নিলাম যে আমাদের ডেমনস্ট্রেশনে 5টা জব আসবে। ডেমনস্ট্রেশনে আমাদের তো 5টা জবের প্রিপারেশন নিতে হবে। তো একটু শুরুতে আমি আবার এই সিএসটার এই যে যে প্ল্যানটা যেটা সাজানো হয়েছে, স্ট্রাকচারটা, এটা একটু আমি বলি সবাই আপনাদেরকে। হ্যাঁ, এই জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি স্যার, মানে হলো এই স্যার সরি স্যার স্কিলে একটু কাজ ইন্টারাপ্ট করার করার জন্য। জন্য। জি আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? বলেন। জি মানে রেকর্ড হচ্ছে, রেকর্ডিং? ওকে, থ্যাংক ইউ। রেকর্ড হচ্ছে। একটু দেখেন যে জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি মানে হচ্ছে আপনি যে কোনো একটা অকুপেশনে, যে কোনো হোক, আপনি ডিজিটাল মার্কেটার হোক, আপনি গ্রাফিক ডিজাইনার হোক, আপনি বিউটিফিকেশন এক্সপার্ট, আপনি যে কোনো অকুপেশনে হন না কেন, আপনাকে এই জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমাদের প্রত্যেকটা সিএসএ এটা থাকে। তো প্রথমত দেখেন এখানে তিনটা জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি, আমাদের তিনটা ইউনিট আছে। এই তিনটা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে আমাদেরকে শিখাচ্ছে যে আমরা কিভাবে একটা অফিসের মধ্যে নিরাপদ থাকতে পারি, এটাই শেষ। 2 নম্বরে আমাদেরকে শিখাচ্ছে যে আমরা কিভাবে ওয়ার্ক প্লেসে ইন্টারাকশন করতে পারি। 3 নম্বরে আমাদেরকে শিখাচ্ছে কিভাবে একটা টিমে আমরা সবাই কাজ করতে পারি, এই বিষয়গুলো শিখাচ্ছে। তো এরপর দেখেন লেখা আছে অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি। এই চারটাতে আমাদের খুব জোরালো ভাবে প্রিপারেশন নিতে হবে। তো প্রথমটাতে দেখেন আমরা শিখবো পারফর্ম বেসিক কমিউনিকেশন, অর্থাৎ আমাদের বেসিক কমিউনিকেশনটা পারফর্ম করে দেখাতে হবে, তাকে বুঝাইতে হবে যে আমি পারি। এটা হচ্ছে ডেমোতে আসবে। তারপর দেখেন তারপরে ডেমোতে আপনার আসবে ডিসক্রাইব পিপল, প্লেস এন্ড টাইম। এই বিষয়গুলো আপনাকে ডিসক্রাইব করে দেখাইতে হবে। আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার এখানের বাস স্টেশনটা কোথায়। হুম। তো আপনাকে আপনার ওই ট্রেনিং সেন্টার থেকে তাকে ডিরেকশন দিতে হবে যে আপনি এই অফিস থেকে বের হবেন, বের হয়ে বামে যাবেন, বামে গেলে মেইন রোড পাবেন, মেইন রোড থেকে রিক্সা নিতে হবে, দেন আপনি রিক্সা ওয়ালাকে বলবেন যে এখানে যাব, এখানে আমার রিক্সাটা আছে। এই ফুল কথাটা আপনাকে ইংলিশে বলতে হবে, হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এবার একটু লক্ষ্য করেন, আমরা একটু পড়ানোর জন্য আপনাদের কাছে যাচ্ছি। হ্যান্ড রাইজ করছেন মনে হয় কেউ। সিরিজটা একটু আমি দেখায় দিই আপনাদের সহজে। দেখেন এই যে আমরা প্রথমত আমাদের জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি যে অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ প্রসিডিউরস ইন দ্য ওয়ার্কপ্লেস, এইখান থেকে আপনাদেরকে একটু সহজে বলে দিই। আপনারা যদি সবকিছু না পড়ে শুধুমাত্র এই যে রেঞ্জ অফ ভেরিয়েবলটা ভালো করে পড়েন, তাহলে দেখবেন যে আপনার সব পড়া হয়ে গেছে, প্রায় 80% পড়া হয়ে গেছে। তো এবার দেখেন এই যে বাংলাদেশ তো একটা দেশ, এই দেশের তো কিছু পলিসি আছে, কিছু নিয়ম নীতি আছে, মানে অস রুলস, অর্থাৎ আপনি নিরাপদ থাকার জন্য কিছু নিয়ম নীতি আছে। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা অফিসে কাজ করি, অফিসের ফ্যানটা ঝুলতেছে, মানে যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অফিসের যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করতেছে, এরা যদি এটাকে আহ, না সরায় বা আমার এই নিরাপত্তার কথাটা চিন্তা না করে, তাহলে তো আমি সরকারের কাছে যে কোনো একটা পলিসির বা যে কোনো একটা ধারাকে কেন্দ্র করে আমি তাদের বিরুদ্ধে বা তাদের এগেইনস্টে আমি কমপ্লেন করতে পারবো। তো এরকম পলিসি আছে। তো এই যে এখানে 4টা পলিসি আছে, এই পলিসিগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন, এই হচ্ছে আপনাদের কাজ। তারপর দেখেন সেফ অপারেটিং প্রসিডিউরস, অর্থাৎ আপনারা সেফ থাকতে পারেন কিভাবে, অফিসে নিরাপদ থাকবেন কিভাবে, যে কোনো মুহূর্তে কোনো সমস্যা হলে একটা ফার্স্ট এড বক্স থাকতে হবে আপনাদের এখানে। তারপরে যে পিপি ইউজ করার মতো জিনিস থাকতে হবে, এবং ইমার্জেন্সি আগুন লেগে গেলে বা কিছু একটা হলে ইমার্জেন্সি এক্সিট দরজা দেখাইতে হবে, থাকতে হবে, ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে। এই হচ্ছে বিষয়গুলো। হ্যাঁ, তারপর কেউ কিছু বলতে চাচ্ছে মনে হচ্ছে, হ্যান্ড রাইজ করছে, বলেন স্যার আপনারা। জি, একটু জানতে চাচ্ছিলাম যে এই জিনিসগুলো পড়ার জন্য কি কোনো বুক প্রেসক্রাইব করা আছে, সাজানো, এভাবে পাবো নাকি এগুলো অনলাইন থেকে পড়তে হবে? থ্যাংক না ইউ। না, এটা এটা আপনাদেরকে দিয়ে দিব আমি। হ্যাঁ, এটা আপনাদেরকে দিয়ে দিব। বাট সিভিএলএম অর্থাৎ লার্নিং ম্যাটেরিয়ালস বাংলাদেশের এনএসডিএ থেকে এখন পর্যন্ত দেয়। হ্যাঁ, লার্নিং ম্যাটেরিয়ালস দেয় নাই আপনাদেরকে, জাস্ট আমি সিভিএলএম টা দিয়ে দিব।
আপনারা একটু পড়ে নিবেন। হ্যাঁ, যেমন একটু পড়ে রাখলে সুবিধাটা হবে কি দেখেন, এই যে বাংলাদেশি স্ট্যান্ডার্ড ফর অস, এই কথাটা যদি থাকে নিচের এটা কি, তাহলে আপনি বলতে পারবেন অস পলিসি। এই একটা পয়েন্ট উঠে দিয়ে যদি একটা এমসিকিউ জিজ্ঞেস করে এটা কি, তাহলে আপনি বলতে পারবেন এটা অস পলিসি, তাই না? এরকম করে একটু ধারণা রাখতে হবে, এখান থেকে কোশ্চেন ধরবে। এখন আপনাদেরকে আগে একটু বুঝাই যে কোশ্চেন ধরার কিছু প্যাটার্ন আছে। যেমন ধরেন আমরা যারা অ্যাসেসর হিসেবে বা অ্যাসেসমেন্ট অর্গানাইজার হিসেবে আছি, আমরা যখন কোশ্চেন করি সেক্ষেত্রে আমাদের কোশ্চেন গুলো, আমাদের নলেজটা 6টা ধাপে ভাগ হয়। প্রথম ধাপ হচ্ছে যেমন ধরেন নলেজ, প্রথমটা হচ্ছে রিমেম্বার, নলেজের আবার একটা ধাপ হচ্ছে রিমেম্বার। পরের ধাপটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী কেন, এই উত্তরটা কিন্তু, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি আন্ডারস্ট্যান্ড লেভেল থেকে দিবেন, কারণ আপনি কেন এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। আর যদি বলা হয় বাংলাদেশের রাজধানীর নাম কি, আপনি যদি বলেন ঢাকা, তাহলে এইটা আপনি দিচ্ছেন রিমেম্বার লেভেল থেকে। এখন আমি যদি প্রশ্নকর্তা হিসাবে, এই তো মাশাআল্লাহ ওই যে একজন বলে দিছে, আমি যদি একজন প্রশ্নকর্তা হিসাবে চিন্তা করি, তাহলে আমি যদি সব যদি মুখস্থ বিদ্যা বা রিমেম্বার লেভেল থেকে ধরি, তাহলে যে ব্যক্তির আন্ডারস্ট্যান্ড লেভেল ভালো সে কিন্তু নোটিয়েট হয়ে যাবে। আবার সবগুলো যদি আমি আন্ডারস্ট্যান্ড লেভেল থেকে করি, তাহলে কিন্তু এই রিমেম্বার লেভেলের এই ব্যক্তিটা নোটিয়েট হয়ে যাবে। এই জন্য কম্বাইন করে আমাদেরকে প্রশ্নটা করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা শুধু এইটাই বললে হবে না যে এখানে কি, এগুলো আপনাদেরকে ধারণ করতে হবে, বুঝতে হবে। কোশ্চেন আসবে, কোশ্চেন খুবই ইজি আসবে, আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, এবার দেখেন, এই দেখেন সেফটি সাইন্স এন্ড সিম্বল, কিছু সিম্বল আছে, কিছু সাইন আছে, এই সাইনগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। And এগুলোর জন্য আমার প্রচুর কল আসতেছে, আল্লাহ। আচ্ছা, দেখেন সেফটি সাইন্স এন্ড সিম্বল আছে, এই সিম্বল গুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে একটা ভিডিওতে দেখাবো, অসুবিধা নাই, ভয় নেই। তারপর দেখেন এই সাইন গুলো, সিম্বল গুলো আপনাদেরকে চিনতে হবে, কোনটা ডেঞ্জার, কোনটা হ্যাজার্ড সাইন, কোনটা সেফটি সাইন, কোনটা ট্যাক্স, এই সম্পর্কে একটু দেখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, তারপর দেখেন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, কি কি ইকুইপমেন্ট গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, এগুলা মানে আমাদের নিজেদেরকে সুরক্ষা রাখার জন্য, ভালো রাখার জন্য, ঠিক আছে? গ্লাভস ব্যবহার করতে হবে, ব্লু কাট চশমা ব্যবহার করতে হতে পারে। প্লিজ একটা কলটা একটু ধরি, হ্যাঁ। আচ্ছা সরি, হ্যাঁ আপনারা মাইন্ড করবেন না প্লিজ। তারপর দেখেন এই যে এখানে 6 প্রকারের হ্যাজার্ড আছে, দেখছেন? হ্যাজার্ড 6 প্রকার। এই 6 প্রকারের হ্যাজার্ড এটা তো মাস্ট, মানে একবারে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদেরকে জানতে হবে যে 6 প্রকারের হ্যাজার্ড, ঠিক আছে? এই 6 প্রকারের হ্যাজার্ডটা একটু পড়ে নিবেন। আমি একটু বলে দিই, কেমিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে এই যে কোনো কেমিক্যালের কারণে যে ক্ষতিটা হয়। বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে হচ্ছে, অর্থাৎ আপনার এই যে বিভিন্ন রোগ হয় যেমন করোনা, হুম, এটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড অর্থাৎ এই যে আপনি শারীরিকভাবে আহত হচ্ছেন, তাৎক্ষণিকভাবে ছুরি দিয়ে হাতটা কেটে যাচ্ছে, আপনার চামড়াটা ছিলে যাচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। তারপর দেখেন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, তো বুঝেন যে ইলেকট্রিকের সাথে সংঘটিত যে ক্ষতিটা হয়। মেন্টাল হ্যাজার্ড, এই যে মানসিক ভাবে যে চিন্তিত থাকেন, এটা। আর আর্গোনমিক হ্যাজার্ড হচ্ছে আপনি বেশি বেশি কম্পিউটার দেখতেছেন, আপনি সারাদিন স্ক্রিনে টাইম দিচ্ছেন, আপনার চোখে নিচে কালি পড়তেছে, প্লাস আপনার মাজায় সমস্যা হচ্ছে, বিষয়গুলো হচ্ছে এইগুলা। হুম, তারপর দেখেন ইমার্জেন্সি প্রসিডিউরস, অর্থাৎ আপনি অফিসের মধ্যে কোনো আগুন লাগলে, কোনো অসুবিধা হলে আপনি ইমার্জেন্সি কিভাবে কি করবেন, ঠিক আছে? আপনার যে কাজগুলো করতে হবে এগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তারপর দেখেন কন্টিজেন্সি মেজার, অর্থাৎ কন্টিজেন্সি মেজার মানে হচ্ছে আপনার একটা সমস্যা হচ্ছে অফিসে, সেই সমস্যাটা আপনাকে প্রথমে ইভালুয়েট করতে হবে, ধরতে হবে, পরে আইসোলেশন করতে হবে, পরে ডেমনস্ট্রেশন করতে হবে, এই হচ্ছে কাজ। এরপর দেখেন আমরা আমাদের অফিসের জন্য আমরা কিভাবে ফিট থাকতে পারি, বা
আমরা কি সুস্থ আছি না সুস্থ নাই, এটা আমরা কিভাবে রেকর্ড রাখতে পারি। আমরা প্রতিনিয়ত মেডিকেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা চেক করতে পারি প্রতি ইয়ার বাই ইয়ার, হ্যাঁ। যে কোনো টাইমে আমরা আমরা রিপোর্ট নিতে পারি, এই হচ্ছে বিষয়। তো এই এই যে সিএসটা দেখালাম, এইটা একটু ভালো করে আপনারা মন দিয়ে ডিপলি দেখবেন, যেহেতু সবাই খুব কোয়ালিফাইড। আশা করি আমার এই আলোচনার পর আপনারা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পরের ইউনিটটা একটু দেখি। এবার এই ইউনিটটা দেখেন, এখানে বলছে ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারাকশন, অর্থাৎ আপনি কিভাবে আপনার ওয়ার্ক প্লেসে বা জবে ইন্টারাকশন করবেন। সো এবার দেখেন, এটা তো আমি পড়াবো না আপনাদেরকে, আমি সহজে বলছিলাম আপনারা যদি রেঞ্জ অফ ভেরিয়েবলটা করবেন শুধুমাত্র, হ্যাঁ। দেখেন, একজন ব্যক্তির কিছু কার্টিয়াস ম্যানার্স জানা দরকার, থাকা দরকার। কি কি জানা দরকার? ইফেক্টিভ কোশ্চেন, অর্থাৎ আপনি অফিসে জব করবেন, আপনি ইফেক্টিভ ওয়েতে যদি কোশ্চেন করতে না পারেন, তাহলে আপনার এটা ব্যাড ম্যানার, তাই না? তারপর দেখেন অ্যাক্টিভ লিসেনিং। এই অ্যাক্টিভ লিসেন করা আবার বলতে কি বোঝায়? অ্যাক্টিভ লিসেন করা বলতে কোনো ডিস্টার্ব না করা, সঠিকভাবে বসা, আরেকজনকে রেসপেক্ট করা, মন দিয়ে কথা শোনা, এই এরকম। তারপর আরেকটা হচ্ছে কি স্পিকিং স্কিলস। তাহলে আপনাকে যদি বলা হয় কার্টিয়াস ম্যানার্স গুলো কি কি লিখো, তাহলে আপনি এগুলো লিখে ফেলবেন। ইফেক্টিভ কোশ্চেনিং, অ্যাক্টিভ লিসেনিং, স্পিকিং স্কিলস, এই তিনটা পয়েন্ট একটু ভালো করে, এটাও বিবিআই, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখেন ওয়ার্ক প্লেস প্রসিডিউরস এন্ড ম্যাটার্স। এখানে একটা ওয়ার্ক প্লেসে কাজ করতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো নিতে হবে? আপনাকে নোট মেনটেন করতে হবে। আপনি একটা অফিসের মিটিং করবেন, সেখানে আপনাকে এজেন্ডা গুলো লিখতে হবে, ছোট ছোট রিপোর্ট তৈরি করতে হবে, জব শিট মেনটেন করতে হবে, অপারেশনাল ম্যানুয়াল আপনাকে পড়তে হবে। ধরেন এটা একটা ফ্রিজ, তাই না? এই ফ্রিজের দরজা হচ্ছে এই দিকে, কিন্তু আপনি এই দিক থেকে যদি টানেন সারাদিনও খুলবে না। সেক্ষেত্রে আমার টানাটানি করার আগে আমাদের ম্যানুয়ালটা পড়া উচিত, ঠিক আছে? বিভিন্ন ব্রোশিয়ার, বিভিন্ন পোস্টার বা প্রমোশনাল ম্যাটেরিয়ালস থাকবে, এগুলো আপনার অফিসে মেনটেন করতে হয়। ভিজুয়াল গ্রাফিক্স, অর্থাৎ এইদিকে ওয়াশরুম, এখানে এটা, যেন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেন অফিসটাকে, যেন আপনার আরেকজনের সাহায্য সহজেই না নিতে হয়, এই হচ্ছে বিষয়। তারপর দেখেন অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস, অর্থাৎ এই যে এই অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস বলতে আবার এই তিন ধরনের মানুষদেরকে বোঝায়, এইচআর ডিপার্টমেন্ট, ম্যানেজার এবং সুপারভাইজার, এদেরকে বোঝায়, এই হচ্ছে কথা। এই দুইটা আমরা ইউনিট পড়ে ফেলছি। 3 নাম্বার ইউনিটে দেখেন আবার রেঞ্জ অফ ভেরিয়েবলটা পড়ি। আমাদের টিম মেম্বারে কারা কারা থাকতে পারে? আমাদের মেন্টররা থাকতে পারে, সুপারভাইজার বা ম্যানেজার থাকতে পারে, পিআর বা কলিগ থাকতে পারে, আমাদের এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভরা থাকতে পারে, হ্যাঁ, এই হচ্ছে কথা। এখন দেখেন এখান থেকে আমরা কয়টা কোশ্চেন বের করছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রিমেম্বার লেভেল থেকে যদি আমরা বলি যে আমাদের টিম মেম্বারে কারা কারা ইনক্লুড হতে পারে, এই 4টা পয়েন্ট আপনারা বসায় দিবেন। আমাদের টিম মেম্বারে কারা কারা ইনক্লুড হতে পারে সেটা। আমাদের কার্টিয়াস ম্যানার্স বলতে কি কি বুঝি আমরা? কার্টিয়াস ম্যানার্স বলতে আমরা এই 3টা অপশনকে বুঝি। তারপরে ওয়ার্ক প্লেস প্রসিডিউরস, ম্যাটার্স, প্রসিডিউরস গুলা কি কি, এরকম 5টা লিখো, তাহলে 5টা থেকে আমরা এগুলো লিখবো, হচ্ছে কথা। তারপর দেখেন অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস, এখান থেকে আমরা এই 3টা কথা লিখবো, এই হচ্ছে কথা। তারপরে পূর্বেরটা একটু দেখি আমরা। দেখেন এখানে বলা হচ্ছে আমরা কিভাবে ফিট থাকতে পারি। তাহলে আমরা প্রতি বছর বছর মেডিকেলের সার্টিফিকেট নিতে পারি, হ্যাঁ, আমরা রিপোর্ট চেক করতে পারি। এই যে ইমার্জেন্সি প্রসিডিউরস গুলা কি কি, এই যে এই 4টা পয়েন্ট একটু লিখতে হবে, মাথায় রাখতে হবে, হ্যাঁ, জাস্ট মাথায় রাখতে হবে, এত বেশি জোরালো ভাবে এই প্রথম 3টা চ্যাপ্টার বা চ্যাপ্টার খুব ডিপলি করতে হবে না, জাস্ট এভাবে চোখ বুলালেই হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে গুলো পড়ায় না, আমি আপনাদেরকে পড়ায় দিলাম, যেহেতু সবাই ট্রেনার অ্যাসেসর না, এই হচ্ছে বিষয়। তো টিম মেম্বারের এটাও শেষ। এবার আমরা চলে আসছি দা অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি। এইখানে হচ্ছে আমাদের মেইন পড়ালেখা হবে এখন, অর্থাৎ এইখান থেকে আমাদের ডেমো আসবে, আর ওই উপরের গুলা থেকে আমাদের রিটার্ন আসতে পারে। তো এই ডেমোটা যে আসবে, এখান থেকে একটু দেখেন যে এখন আমি আবার রেঞ্জ অফ ভেরিয়েবলটা ধরেই যাব না, আমি এখান থেকে একটু পড়াই। দেখেন এই যে বোল্ড এবং আন্ডারলাইন করা যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত আমরা দেখবো যে গ্রেটিংস। এই গ্রেটিংস তো আপনারা সবাই বুঝেন, যে আরেকজনকে অভিবাদন জানানো বা কথা শুরু করা, গ্রেটিংস। এই গ্রেটিংসটা এটা কি একটু বোঝাই আপনাকে। ধরেন নূরজাহান ম্যাম একটু কথা বলবেন। ধরেন আপনাকে আমি দায়িত্ব দিলাম যে আমার 5 জন স্টুডেন্টকে আপনি আলু ভর্তা করা শেখাবেন। বলেন তো আপনার কত মিনিট সময় লাগবে?
আলু ভর্তা করা শিখাইলে সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত 30 মিনিট তো সময় লাগবেই। আচ্ছা, চমৎকার। কিন্তু আমি যদি আপনাকে এবার বলি যে আলু ভর্তার তো অনেক প্রকার হইতে পারে, হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে আলু আলু ভর্তা, কাঁচামরিচ ছাড়া আলু ভর্তা, পেঁয়াজ দিয়ে আলু ভর্তা, এই যে অনেক অনেক প্রকার আছে, তাই না? তারপর লবণ ছাড়া আলু ভর্তা, কাঁচা আলু দিয়ে ভর্তা, সিদ্ধ ছাড়া ভর্তা, অনেক প্রকার আছে না? আছে Sure. কিন্তু। তো একজন ট্রেনার হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কি সিএসটা পড়া। যেমন ধরেন আমাদেরকে তারা গ্রেটিং শেখাচ্ছে, তো এই যে বোল্ড এবং আন্ডারলাইন করা আছে কেন, তার মানে এটা ভবিষ্যতে ওই যে রেঞ্জ অফ ভেরিয়েবল ডিসক্রাইব করা আছে, আমাকে কোন কোন প্রকারের আলু ভর্তা শিখাইতে হবে। বুঝে আসতে পারেন? তো এই যে গ্রেটিংস কত প্রকার, গ্রেটিং সম্পর্কে আরো নিচে বর্ণনা করা আছে, কারণ গ্রেটিংস বলতে তো অনেক ধরনের গ্রেটিংস আসতে পারে। যেমন ওই যে আলু ভর্তা বলতে অনেক ধরনের আলু ভর্তা আপনাকে তৈরি করতে হইতে পারে, শিখাইতে হইতে পারে। সেক্ষেত্রে আপনার সিএস এ বর্ণনা করা থেকে কোন কোন প্রকারের আলু ভর্তাটা আপনাকে শিখাইতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখেন, প্রথমত আমরা শিখবো গ্রেটিং সম্পর্কে একটু শিখবো, তারপর আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু শিখবো। তারপর দেখেন আমরা যে কোশ্চেন করব, সিম্পল কিছু কোশ্চেন করবো, এই কোশ্চেন কিভাবে করতে হয় সেগুলো শিখবো। এরপর আমরা কিভাবে আরেকজনের কাছে রিকোয়েস্ট করতে হয় ইংরেজিতে, সেই বিষয়গুলো শিখবো। এবং আমাদের এই যে আমরা যে আরেকজনকে গ্রেটিংস করব বা রিকোয়েস্ট করব বা রেসপন্স করব, এগুলো করার ক্ষেত্রে কিছু ওয়ার্ড এবং ফ্রেজ আছে, এই ফ্রেজ গুলো আমরা ব্যবহার করা শিখবো। এখন ধরেন ভাই, দুনিয়াতে তো প্রচুর প্রচুর লেভেলের ওয়ার্ড এবং ফ্রেজ আছে এই গ্রেটিংস দেওয়ার মতো এবং এই রিকোয়েস্ট করার মতো, প্রচুর ফ্রেজ আছে। এখন ধরেন আমি যদি প্রশ্নটা কঠিন করতে চাই, তাহলে আমি এলোমেলো কিছু কোশ্চেন আমি নিয়ে আসতে পারি, যেগুলো বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখে নাই কিন্তু আমেরিকাতে চলতেছে। তো এরকম করলে কিন্তু আপনারা নটিয়েট হয়ে যাবেন। তো এই জন্য এই বোল্ড এবং আন্ডারলাইন করা যেটা, সেটা কিন্তু নিচে রেঞ্জ অফ ভেরিয়েবল বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কোন কোন স্পেসিফিক ওয়ার্ড এবং ফ্রেজটা সম্পর্কে আমার ধারণা থাকতেই হবে। মানে এখান থেকে কোশ্চেন আসলে অ্যাটলিস্ট আপনি বলতে পারবেন যে এটা আমার সিএস থেকে আসছে। আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে এবার একটু এইদিকে আমরা লক্ষ্য করি, আমাদের রেঞ্জ অফ ভেরিয়েবলটা দেখা যাচ্ছে। এই রেঞ্জ অফ ভেরিয়েবল আমরা শিখছিলাম কি, প্রথমে আমরা এখানে দেখছিলাম যে বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ একটা ভাষার বেসিক চারটা স্কিলের মধ্যে একটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রাইটিং। অর্থাৎ সবগুলা শেষে কিন্তু আইএনজি আছে, দেখছেন? খেয়াল রাখবেন আপনারা কিন্তু আবার ওই যে রাইটেন, রিডিং, এই এরকম ভুলটা করবেন না, হ্যাঁ। সবাই যখন যদি বলা যায় 5টা বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে লেখো, তখন আপনারা এই 4টা পয়েন্ট উঠাই দিবেন, শেষ। এবার আশা করি বুঝতে পারছেন, এই 4টা তো আপনারা জানেন কি। তারপর আছে গ্রেটিংস আবার 2 প্রকার। গ্রেটিংস কত প্রকার? প্রথমত 2 প্রকার, সেটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল মানে হচ্ছে আমরা আমাদের অফিসের কলিগদেরকে, আমাদের বসদেরকে যেভাবে গ্রেটিংস করি, যেমন হ্যালো স্যার, হাই স্যার, আসসালামু আলাইকুম স্যার, এটা হচ্ছে ফর্মাল গ্রেটিংস। আর ইনফর্মাল মানে হচ্ছে আমাদের বন্ধু বান্ধবদেরকে বলি, হ্যালো বন্ধু, কি অবস্থা, হুম, হাই, হাউ আর ইউ, এই যে সুন্দর করে যে ফ্রেন্ডদের সাথে আমরা যে কথাটা বলি, সেটা হচ্ছে ফর্মাল। এবার সেলফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে তাদের সামনে, ওই অ্যাসেসরের সামনে করে দিতে হবে। ওই ডেমনস্ট্রেশনের ভিতরে যেমন আপনি আপনার পরিচয়টা তুলে ধরবেন, হুম, তো ওই পরিচয়ের ভিতরে আপনার এই ইনফরমেশন গুলোর জন্য যেন অবশ্যই অ্যাড থাকে। এইভাবে আমাদেরকে একটা পরিচয় রেডি করতে হবে, অর্থাৎ পরিচয়ের মধ্যে যেন আপনার নামটা থাকে, আপনার অ্যাড্রেসটা থাকে, আপনার ফ্যামিলি ডিটেলস থাকে এবং আপনার এডুকেশনাল এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে। ঠিক আছে? যেমন একটু শর্টলি একটু যদি বলেন, দিস ইজ আল-আমিন, আই এম ফ্রম চট্টগ্রাম। ঠিক আছে? মাই ফাদার্স নেম Abdul Mannan, my mother's name Farida Begum, my brother's name Alauddin, my sister's name হাবিব আক্তার। এই যে শর্টলি বলে দিচ্ছি, মানে খুব রাফলি বললেও কিন্তু অসুবিধা নাই, আপনি এই প্রত্যেকটা পয়েন্ট ইনক্লুড করতে পারেন কিনা। এবার শেষে বলেন যে এবার আপনি শর্টলি কিন্তু উপরে 3টা বলে ফেলছি, এবার আমি আমার প্রফেশনাল এন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা উপস্থাপন করব। ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন যে নাম, অ্যাড্রেস এবং ফ্যামিলি ডিটেলস, এগুলো এই 3টা জিনিস খুব শর্টলি বলে ফেলবেন। এইখানে এসে আপনি আপনার মার্কেটিং করবেন, ওই অ্যাসেসরকে এটা বোঝাবেন যে আপনি খুব ভালো পারেন, আপনি কি কি বিষয়ের উপর স্কিল করছেন, আপনি আপনি কি প্রতিষ্ঠানের ওনার, নাকি আপনি কয় বছর ধরে কাজ করছেন, সেই কথাগুলো এখানে ইনক্লুড করে দিবেন। তাহলে দেখা যাবে কি, প্রথম ডেমোটা নিতে গেলেই আপনার প্রতি তার একটা হ্যালো ইফেক্ট চলে আসবে, মানে আপনি যে ভালো, এই অ্যাটেনশনটা তার ভিতরে কাজ করবে, তখন আপনাকে নোটিস করাবেন। এই হচ্ছে বিষয়।
তো তারপর আমরা দেখি, এবার দেখেন আমাদেরকে কিছু সিম্পল কোশ্চেন করতে হবে। তো কোশ্চেন গুলা করার জন্য আমাদেরকে এখানে, আচ্ছা এখানে আরেকটা বিষয় রয়েছে দেখছেন, সেলফ ইন্ট্রোডাকশনের এখানে দেখেন এই যে 3.4 এখানে বলা হয়েছে লাইক এন্ড ডিসলাইক। দেখছেন আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি বলতে হবে যে আপনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন, এটা আপনার ইন্ট্রোডাকশনে চলে আসতে হবে। মানে আপনি কি পছন্দ করেন, আপনি কি রকম মানুষের সাথে মিশতে পছন্দ করেন, আপনার হবিটা কি। আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং এআই, আমি এআই শিখতে পছন্দ করি। এই যে তার মানে আপনি পছন্দ করেন মানে এবার লাইকটা চলে আসছে। আপনার ডিসলাইক মানে কি আপনি কাদের সাথে ডিসলাইক করতেছেন সেই কথাটা যেন চলে আসে, এ হচ্ছে কথা। এরপর দেখেন সিম্পল কোশ্চেন করতে হবে আমাদেরকে, যেমন আর ইউ সিঙ্গেল। তো এই যে এরকম এখানে আমাদের 5টা স্যাম্পল দেওয়া আছে, এই 5টা স্যাম্পল দিয়ে অনেক ধরনের কথাবার্তা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু এগুলোর উপর শীট রেডি করেছি, আমি আপনাদেরকে শীট দিব, কিন্তু ভয় নাই আপনাদের। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। এখান থেকে আমাদেরকে কোশ্চেন করতে হবে। তারপর দেখেন টাইপ অফ রিকোয়েস্ট, আমরা যে রিকোয়েস্ট করব এই রিকোয়েস্ট আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। এই হচ্ছে কথা। তো এইবার দেখেন এখানে ওরা আমাদেরকে কিছু ফ্রেজ শেখাচ্ছে, ওয়ার্ড এন্ড ফ্রেজ গ্রেটিং করার জন্য আমাদের কি কি ফ্রেজ গুলো দরকার হইতে পারে। যেমন গ্রিটিংস, হ্যালো এটা একটা গ্রিটিংস, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, ইভিনিং, হাউ আর ইউ, এগুলো কিন্তু গ্রিটিংস। এবার এই যে কিছু রিকোয়েস্ট করবেন না আপনি যে মানুষকে রিকোয়েস্ট করবেন, ক্যান ইউ গিভ মি এ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা দিতে পারো, এই যে এইভাবে। আরেকটু ভদ্র পোলাইটলি যদি বলতে চান, কুড ইউ প্লিজ গিভ মি এ কাপ অফ টি, একটু একটু পোলাইটলি বলেন। তারপরে এবার ধরেন আপনার একটা হেল্প লাগবে রিপোর্ট তৈরি করতে, তো আপনি বলতে পারেন আই নিড হেল্প উইথ দিস ওয়ার্ড। এই যে এখানে রিকোয়েস্ট করার জন্য আমাদেরকে কিছু এই যে 7টা প্যাটার্ন দেওয়া আছে, এই 7টা প্যাটার্নের উপর আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে কথা বলার উপর, এই হচ্ছে কথা। এবার আপনাদেরকে বলি প্রশ্নটা কিরকম আসবে, এখান থেকে প্রশ্নটা কেমন আসবে। যেমন আপনাকে একটা সেন্টেন্স উঠায় দিবে, কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউরসেলফ, এই প্রশ্নটা দিয়ে দিবে। প্রশ্নটা দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যে নিচের এই সেন্টেন্সটি নিচের কোন ধরনের ওয়ার্ড এন্ড ফ্রেজের মধ্যে পড়ে। ঠিক আছে, তখন আপনি কি বলবেন, রিকোয়েস্ট। নিচে অপশন থাকবে, এটা কি গ্রেটিং, এটা কি রিকোয়েস্ট, এটা কি রেসপন্স নাকি, তখন আপনি বলবেন যে এটা রিকোয়েস্ট। এই হচ্ছে বিষয়। এবার রেসপন্স করতে পারি আমরা কিভাবে, শিওর, অফকোর্স, নো প্রবলেম, ওকে, অলরাইট, দ্যাটস ফাইন, এগুলা। তো এই হচ্ছে বিষয়, তাহলে আমরা এটাও পড়ে ফেলছি। দেখেন খুব ইজিলি পড়ে ফেলছি কিন্তু, হ্যাঁ খুব কঠিন কিছু মনে হচ্ছে না। আচ্ছা এইবার দেখেন আমাদেরকে পরেরটাতে একটু দেখি। পরেরটাতে দেখেন আমাদেরকে লোকেশন রিলেটেড ইনফরমেশন আমাদেরকে মানুষের সামনে শেয়ার করতে হবে, বিভিন্ন সাইন এন্ড সিম্বল সম্পর্কে মানুষকে বুঝাইতে হবে বা দেখতে হবে, ডিফাইন করতে হবে। ওয়ার্ড এন্ড ফ্রেজ রিলেটেড প্লেস এন্ড লোকেশন, এগুলো আমাদেরকে ডিসক্রাইব করতে হবে, বিভিন্ন লোকেশনস আমাদেরকে ডিসক্রাইব করতে হবে। এই হচ্ছে কথা। টাইম ফ্রেজ ব্যবহার করতে হবে। সিকোয়েন্স ওয়ার্ড, অর্থাৎ আপনি একটা গল্প বলবেন, এই গল্পের ভিতরে যদি আপনার একটা সিকোয়েন্স মেনটেন না হয়, অর্থাৎ প্রথমে আমি কক্সবাজারে গেলাম, সবার প্রথমে আমি কক্সবাজারের সমুদ্রের পাশে দাঁড়িয়ে দুটো হাত প্রসারিত করে দিলাম, এরপর একটা ক্যামেরাম্যানকে দেখলাম, সেকেন্ডলি আমি একটা ক্যামেরাম্যানকে দেখলাম, ক্যামেরাম্যানকে বললাম তুমি আমাকে ছবি তুলে নাও, থার্ডলি আমি তাকে পে করলাম, অবশেষে ফাইনালি আমি হোটেলে চলে আসলাম। এই যে দেখেন ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, এই যে সিকোয়েন্সটা মেনটেন করা হচ্ছে, এগুলো মেনটেন করে আপনি একটা গল্প ওই অ্যাক্টরের সামনে উপস্থাপন করতে পারেন কিনা সেটা সে দেখবে। এই হচ্ছে কথা। তো তারপর দেখেন আমাদেরকে কিছু কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। এবার দেখেন এই যে একটু এখান থেকে আমরা পড়ি। সাধারণত আমাদেরকে লোকেশন রিলেটেড ইনফরমেশন শেয়ার করতে হয় কিসে, আমরা আমাদের বাড়িকে মানুষের সাথে পরিচয় করাই, আমরা ছোটবেলায় কোথায় বড় হয়েছি, নেইবারহুড, আমাদের অফিসকে মানুষের সাথে পরিচয় করাই, আমাদের হোম টাউনকে, আমাদের কান্ট্রিকে মানুষের সাথে পরিচয় করাই। তো এটা কিভাবে পরিচয় করাতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। তারপর দেখেন সাইন্স এন্ড সিম্বল, অর্থাৎ এই যে অস মেনটেন করার জন্য, নিরাপদ থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমাদেরকে কিছু বিষয় মেনটেন করতে হয়, সেই বিষয়গুলোকে ট্রাফিক রুলস মেনটেন করতে হয়, এই সিম্বলের সাহায্যে আমরা এগুলো মেনটেন করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর দেখেন জেনারেল প্লেস ডিসক্রিপশন, অর্থাৎ এই যে এখানে আমাদেরকে কিছু জেনারেল প্লেস ডিসক্রিপশন দিয়ে দিছে, কিন্তু দেখেন ওয়ার্ড এন্ড ফ্রেজ রিলেটেড টু প্লেস এন্ড লোকেশন। দেখেন প্লেস এন্ড লোকেশন সম্পর্কে কিন্তু অনেক ওয়ার্ড আছে, অনেক ফ্রেজ আছে, কিন্তু এত কিছু তো আপনার শেষ করা সম্ভব না।
এই জন্য আপনাদের এই সিএস এর ভিতরে 3.1 থেকে শুরু করে দেখেন 3.1.28 এই এতটুকু পর্যন্ত আমাদের কিছু শব্দ দেওয়া আছে। তো আপনাদের কাজ হবে কি এই প্রত্যেকটা শব্দের একটু মিনিং গুলা জাস্ট জেনে নেওয়া, ঠিক আছে? এটার উপর আমি আপনাদেরকে শীট দিব, ওটার মধ্যে ডিটেক্ট বাংলায় লেখা আছে, সিটি বড় শহর, টাউন ছোট শহর, হ্যাঁ, ভিলেজ মানে গ্রাম, এই হচ্ছে এভাবে শর্টলি আপনাদেরকে বাংলা ইংলিশ করে আমি একটা নোট তৈরি করেছি, সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। আচ্ছা, এরপর দেখেন লোকেশন রিলেটেড ফ্রেজ ব্যবহার করা যায়। যেমন ধরেন আপনি একটা মানুষকে একটু বলবেন যে আপনি একটু সামনে গেলে মসজিদটা দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনি যে তাকে বলতে পারেন নেক্সট টু, আপনি একটু সামনে যান, তারপরে এইভাবে বলতে পারেন। আপনি একটু কাছাকাছি বোঝাবেন, নিয়ার বাই বোঝান, খুব কাছে বোঝান, ক্লোজ টু বোঝান, অনেক দূরে, ফার ফ্রম বোঝান। এইভাবে আপনাকে কিছু শব্দ ব্যবহার করতে হবে, এই 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 শব্দগুলো ফ্রেজগুলো ব্যবহার করে। সো আপনারা অনেকে অনেক কিছু জানেন, কিন্তু কথা হচ্ছে এইগুলো আপনাদের পরীক্ষা বা অ্যাসেসমেন্টে বসার আগে অবশ্যই জানতেই হবে, হচ্ছে বিষয়। এবার দেখেন আমাদের কিছু লোকেশন আছে। লোকেশনটা কোথায় হইতে পারে? ওয়ার্ক প্লেস হইতে পারে, এয়ারপোর্ট হইতে পারে, হসপিটাল হইতে পারে, পুলিশ স্টেশন হইতে পারে, মার্কেট হইতে পারে, ঠিক আছে? এই লোকেশন গুলো আপনাকে ডিসক্রাইব করতে হবে। কারণ আমরা কিন্তু এই পার্টে শিখতেছি কি, আমরা এই পার্টের শুরুটা দেখেন, আমরা এখানে শিখতেছি যে কিভাবে ডিসক্রাইব করতে হয় মানুষদেরকে, পিপলদেরকে এবং প্লেসকে, বিভিন্ন জায়গাকে এবং বিভিন্ন টাইমকে কিভাবে ডিসক্রাইব করতে হয় সেটা আমরা শিখতেছি। এই হচ্ছে বিষয়। তো তারপর দেখেন ওয়ার্ড এন্ড ফ্রেজ রিলেটেড ডিরেকশন। এই যে আপনাকে ডিরেকশন দিতে হবে, ওই যে আপনাকে বলবে যে বাস স্টেশনটা কোথায়, তখন আপনি বলতে পারবেন যে গো স্ট্রেট এন্ড টার্ন লেফট, ঠিক আছে? এই যে কোন দিকে যাবে, দেখছেন এই যে টার্ন লেফট, বামে যাও, টার্ন রাইট, ডানে যাও, গো স্ট্রেট, সোজা যাও। এই যে এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলা মিনিং পড়ে পড়ে একটু বুঝে ফেলতে হবে, এই কথা। এবার দেখেন টাইম টাইম ফ্রেজ। টাইম ফ্রেজ মানে হচ্ছে দেখেন জেনারেল টাইম ফ্রেজ। তারপর দেখেন স্পেসিফিক টাইম ফ্রেজ। জেনারেল মানে যে আজকে আমরা 11টায় ক্লাস করব। স্পেসিফিক মানে হচ্ছে 11টা থেকেই ক্লাসটা শুরু হবে, স্পেসিফিক। এবং এই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যেমন ধারাবাহিকতা, ঠিক আছে? তারপর দেখেন ডিউরেশন, অর্থাৎ আপনি এই যে 2 ঘন্টা ক্লাস করবেন, 11টা থেকে 2 ঘন্টা। টাইম রেফারেন্স, অর্থাৎ at 5 AM, একদম নির্দিষ্ট করে টাইমটা বলে দেওয়া। এভাবে আমাদের কিছু টাইম ফ্রেজ ব্যবহার করতে হবে, ব্যবহার করা শিখতে হবে। এগুলোর উপর নোট আছে, ভয় নাই। আচ্ছা, এইবার দেখেন আমাদেরকে এই যে সিকোয়েন্স করতে হবে, সিকোয়েন্স ওয়ার্ড এন্ড ফ্রেজ। সিকোয়েন্সটা আমরা করতে পারি কিভাবে? দেখেন আমরা আমাদের কথাটাকে শুরু করতে পারি কি কি শব্দ দিয়ে? ফার্স্ট দিয়ে, ফার্স্টলি দিয়ে, এট ফার্স্ট দিয়ে। আর মিডলে আমরা কি করতে পারি? নেক্সট, দেন, আফটার দ্যাট, মিডল, এইগুলো বলতে পারি। শেষে আমরা কি করতে পারি? ফাইনালে বলতে পারি। ওই যে অর্থাৎ আপনি একটা গল্প বলতেছেন, একটা একটা ইভেন্ট আপনি ন্যারেট করতেছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এই এই 3টা ধাপ থেকে শব্দ চয়ন হয়। যদি আপনি এটা করতে পারেন তার মানে আপনি এটাতে এক্সপার্ট। এখন আপনাকে বলবে যে আপনার সবচেয়ে স্মরণীয় একটা দিনের কথা ডিসক্রাইব করো। আপনার জন্মদিনকে নিয়ে আপনি ডিসক্রাইব করা শুরু করেন। আপনাকে বলবে যে আপনার ফেভারিট প্লেস, আপনার সবচেয়ে পছন্দের জায়গাটা নিয়ে একটু ন্যারেট করেন। এটা আপনাকে বলবে, ইংলিশে বলবে। তো আপনি বলতে পারেন যে আমার পতেঙ্গা ভালো লাগে। কেন ভালো লাগে তার কারণগুলো বলেন, তার 5টা কারণ বলেন, 5টা কারণ বলেন, ফাইনালি বলেন, সেকেন্ডলি বলেন। এই যে এভাবে আপনাদেরকে একটু উঠায় তুলতে হবে, হচ্ছে কথা। তারপর দেখেন আমাদের এখানে কোশ্চেন। এই যে আমরা যে মানুষদেরকে কোশ্চেন করব, সেই কোশ্চেন করার তো অনেক টেকনিক আছে, কিন্তু সব টেকনিক আমাদেরকে পড়তে হবে না। এই যে এখানে 6টা টেকনিক আছে, এই 6টা টেকনিক মেনটেন করে আমাদেরকে কোশ্চেন করতে জানতে হবে। এই হচ্ছে আমাদের এই পার্টের শিক্ষা লেসন। সিএসটা পড়া শিখাচ্ছি, জাস্ট আপনারা একটু নিজে নিজে যদি প্র্যাকটিস করেন একদিনে প্রিপারেশন হয়ে যাবে আপনাদের। তাহলে এটাও শেষ, পরেরটা একটু দেখি। দেখেন প্রফেশনাল কমিউনিকেশন, পরেরটাতে আসছে। প্রফেশনাল কমিউনিকেশন আমরা কিভাবে করতে পারি? একটা জব নিয়ে আমরা কথা বলতে পারি, ইন্টারভিউ সেশন হতে পারে, গিভিং ইনস্ট্রাকশন, অর্থাৎ একটা মানুষকে ইনস্ট্রাকশন দিতে হতে পারে, একটা মানুষ সঠিকভাবে বুঝছে কিনা সেটা চেক করতে হতে পারে। এই যে এইভাবে। জি, কিছু বলবেন ম্যাম? আচ্ছা, 1 ঘন্টার মধ্যে যদি লাইন কেটে যায় আমরা আবার এই এই লিংকেই জয়েন করব। না না না, লাইন কাটে না আমার এটা। আপনাদের লাইন কেটে যাবে? আচ্ছা, লিঙ্কটা আমার কাছ থেকে নিলে ভালো হতো তাহলে। আমার তো প্রো লেভেল, আমি প্রোটাই সাবস্ক্রিপশন ব্যবহার করি তো। ও আচ্ছা, তো ঘন্টা কাটা যদি যেত, কেটে যায়, কাটা যেহেতু গেলে আমরা আজকে সবাই এটাতে জয়েন করব। হ্যাঁ, আবার এই লিংকেই যেন জয়েন করি সাথে সাথে। থ্যাংক ইউ স্যার। জি, প্লিজ কন্টিনিউ। সাথে সাথে তো হবে না, সাথে সাথে হবে না, একটু 4-5 মিনিট পরে হবে। লিংক রিঅ্যাক্টিভ হবে না।
আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা যে অফিসে একটা কমিউনিকেট করি সেক্ষেত্রে আমরা কি নিয়ে কথা বলি? আমরা জব নিয়ে কথা বলি, আমরা মানুষকে ইনস্ট্রাকশন দিই, আমরা একটা মানুষ সঠিকভাবে কাজটা বুঝছে কিনা সেটা বুঝাই, তারপর আমরা সাজেশন দিই, তারপর না, তারপর দেখেন আর্গুমেন্টেশন হয়, আমরা এই যে মানুষের সাথে এগ্রি হই বা ডিসএগ্রি হই, এই হচ্ছে বিষয়। তারপরে আবার দেখেন নেগোসিয়েশন করি আমরা, তাই না? কোলাবোরেশন করি। তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা ডিসকাশন করি, অ্যাপোলজি করি, অর্থাৎ একটা কাজের ভুল হইলে আমরা সেটাকে অ্যাপোলজি করি, অর্থাৎ সরি এটা বলি। তো এইখান থেকে দেখেন অনেক কথা কিন্তু দেখছেন, এখান থেকে যে কোনো একটা শব্দ উঠায় দিবে, বলবে আই এম ভেরি সরি। এটা কোন ধরনের ওয়ার্ড? তো নিচে আপনার লেখা থাকবে অ্যাপোলজি, কোলাবোরেশন, নেগোসিয়েশন, আর্গুমেন্টেশন। তো এই হচ্ছে কথা, তো আপনাকে অ্যান্সার করতে হবে অ্যাপোলজি, এই হচ্ছে বিষয়। তারপর দেখেন এখানে লেখা আছে গিভিং ইনস্ট্রাকশন। এইবার দেখেন আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা কি কি শব্দ ব্যবহার করতে পারি সেখানে এগুলো বলা হয়েছে, প্লিজ ডোন্ট ফরগেট। মানে মানুষকে যে আমরা ইনস্ট্রাকশন দিব কি কি শব্দ ব্যবহার করবো এগুলো এখানে বলা আছে। তারপর একটা মানুষ সঠিকভাবে বুঝছে কিনা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝছো, দ্যাট ইজ ক্লিয়ার বা ইজ দ্যাট ক্লিয়ার, এটা কি ক্লিয়ার, এভাবে আপনি কোশ্চেন করবেন। এবার আপনি মানুষকে ধরেন আপনার অফিসের কলিগকে বা কাউকে অফিসে সাধারণত একটা কাজের ক্ষেত্রে সাজেশন দিবেন যে এই রিপোর্টটা করতে কেমন হয়, হাউ অ্যাবাউট, এই যে এইভাবে বলে কথাটা শুরু করবেন এখান থেকে। তারপর ধরেন এই যে আর্গুমেন্টেশন, একটা কাজের সাথে আপনি এগ্রি হলেন বা ডিসএগ্রি হলেন, তাহলে আই এগ্রি উইথ ইউর অপিনিয়ন, এভাবে বলতে পারেন। তারপরে কোলাবোরেশন করবেন, কোলাবোরেশন করার জন্য লেটস ওয়ার্ক টুগেদার দিস অন, আপনি এইভাবে তার সাথে কথাটা শুরু করবেন কিভাবে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এরপর দেখেন বর্ণনা করা হয়েছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনি কিভাবে ডিসকাশন করবেন এই সম্পর্কে 4টা পয়েন্ট এখানে বলা হয়েছে। অ্যাপোলজি, অর্থাৎ আপনি একটা কাজে কোনো ভুল করে ফেলছেন, সেক্ষেত্রে এটা আপনি কিভাবে স্বীকার করবেন, ঠিক আছে, এই যে আই এম সরি ফর দ্যাট। এই যে এভাবে আপনাদের 3টা সেন্টেন্স বা 6টা সেন্টেন্স আছে, সেটা আপনাদের একটু ইউজ করতে হবে। কো ওয়ার্কার্স, আমাদের অফিসে সাধারণত কো ওয়ার্কার্স কারা? আমাদের কলিগরা, আমাদের সিনিয়ররা, জুনিয়র, এই হচ্ছে কথা। দেখেন অফিসিয়াল কিছু ডকুমেন্ট আমাদেরকে মেনটেন করতে হয়, বিভিন্ন ফর্ম, চেকলিস্ট, বিভিন্ন বিষয়, জব শিট ব্যবহার করতে হয়। এবার দেখেন টেলিফোনে আমরা কমিউনিকেশন করার জন্য কিভাবে কথা বলি, সেই এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন সাধারণত আমরা যখন কারোর সাথে কলে কথা বলি তখন তাকে আমরা কল করে সালাম দিই, কল করার উদ্দেশ্যটা তার সাথে বলি, মেসেজটা কলটা কেটে দেই, বা মানে আমরা এই মূল মেসেজটা তাকে ড্রপ করি, তারপর আমরা কি করি, শেষ করে দিই, এই হচ্ছে কথা। তার মানে আমরা টেলিফোন কমিউনিকেশনের যে 4টা ধাপ, এই 4টা ধাপ একটু মনে রাখবো। যে প্রথম হচ্ছে গ্রিটিংস, পারপাস অফ কল, লিভিং এ মেসেজ, ক্লোজিং, এই হচ্ছে কথা। এবার এখানে দেখছেন কিছু অ্যান্সার দেওয়া হয়েছে কিভাবে আমরা ওয়ার্ড এন্ড ফ্রেজ টেলিফোনে আমরা কনভারসেশন করার জন্য আমরা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে পারি, এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে দেখছেন। হ্যালো, দিস ইজ আলামিন স্পিকিং, আমি আলামিন বলতেছি। এই যে এভাবে এখান থেকে একটু পড়লে আপনি বুঝতে পারবেন যে টেলিফোনে কমিউনিকেশন করার জন্য আপনার কিভাবে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা। তারপর দেখেন ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন সেটা এখানে বলবেন। হাই, দিস ইজ আলামিন, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই যে এভাবে একটা পরিচয় দিবেন, আই ওয়ার্ক এট স্মার্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট মুন্সি গ্রুপ, এভাবে। তারপর দেখেন আপনি কোনো ইনফরমেশন মানুষের কাছে চাইবেন, সেটার ক্ষেত্রে কিভাবে চাইতে পারেন সেই সম্পর্কে আবার এখানে 5টা প্যাটার্ন দেওয়া আছে। তারপর দেখেন রিকোয়েস্ট করবেন, এটার উপর আবার 3টা প্যাটার্ন দেওয়া আছে। তারপর দেখেন কনফার্ম করবেন, একটা কাজ, একটা ডিটেলস হলো, এটা কনফার্ম করবেন কিভাবে, সেটা ভাবে করবেন, কনফার্মিং করবেন কিভাবে। তারপর দেখেন এখানে একটু এগুলো সবগুলো আপনারা পড়বেন, হ্যাঁ, যে মেসেজ কিভাবে দিতে হয়, আর্গুমেন্টেশন কিভাবে করতে হয়, কলটা কিভাবে কাটতে হয়, কাটার পূর্বে কিভাবে কি কি ম্যানার্স আছে, এটা একটু পড়লে আশা করা যায় বোঝা যাবে। আচ্ছা, এবার দেখেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম গুলো কি কি, তখন আপনাকে এই 3টা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট উঠায় বলতে হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, মেসেজিং অ্যাপস, ইমেল, এগুলো। তারপর দেখেন মেসেজ, মেসেজ আমরা কোথায় কোথায় পড়তে পারি, আমরা ভয়েস মেসেজ পাঠাইতে পারি, ইমেল মেসেজ পাঠাইতে পারি, শর্ট মেসেজ পাঠাইতে পারি। এরপর দেখেন এখানে কিছু অ্যাব্রিভিয়েশন আছে, যেমন এই অ্যাব্রিভিয়েশন গুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এগুলো আপনাদের এমসিকিউতে আসবে বা সিকিউতে আসবে, ঠিক আছে। এই দেখেন FYI অর্থাৎ ফর ইউর ইনফরমেশন, এটার ফুল মিনিং হচ্ছে ফর ইউর ইনফরমেশন। আর এই যে ধরেন এই যে এটা, হ্যাঁ, টু বি ডিটারমাইন্ড, এটা। তারপর টু বি অ্যানাউন্সড, এভাবে সিসি, কার্বন কপি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, দেখছেন।
এইভাবে সুন্দর করে আপনারা এইখানে যতগুলো আছে, এই দেখেন 9.1 থেকে শুরু করে 9.24 এতটুকু পর্যন্ত আপনারা সবগুলো পড়ে ফেলবেন। এগুলো আপনাদের পড়তে হবে, এছাড়া কোনো উপায় নাই। এরপর দেখেন আমাদেরকে বিভিন্ন ডিজিটাল কমিউনিকেশন করতে গেলে আমাদের কি কি ফ্রেজ ব্যবহার করতে হবে, এই ফ্রেজ গুলো আমাদের এই সিএস এর মধ্যে সুন্দর করে বর্ণনা করা আছে। কি কি ওয়ার্ডের মাধ্যমে আমরা তাদের সাথে কথা বলতে পারি, তারপর কি কি ফ্রেজ ব্যবহার করতে পারি সেটা আমাদের এখানে সুন্দর মতো তুলে ধরা হয়েছে। আপনি যেহেতু সবাই কোয়ালিফাইড, এই সিএস টা দেখবেন, তাহলে আশা করা যায় হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এবার আপনার যে অফিসে যে আপনি প্রফেশনালিজম মেনটেন করবেন, সেটা মেনটেনটা করবেন কাদের সাথে দেখছেন, আপনার কলিগের সাথে করবেন, ক্লায়েন্টের সাথে করবেন, আলাদা আরেক কোম্পানির সাথে করবেন। এই হচ্ছে বিষয়। যদি আপনারা এই প্রত্যেকটা বিষয় বুঝেন তাহলে আশা করা যায় খুব ভালো হবে। এইবার দেখেন শেষেরটাতে চলে আসছি আমি। আমাদের লাইফস্টাইল বা ওয়েলবিং, লাইফস্টাইল ক্ষেত্রে যেমন কি পছন্দ করি, আমাদের জীবনযাত্রার যে কথাবার্তা, এই কথাগুলো বলবেন আপনি কিভাবে। ধরেন এই যে ফুড প্রেফারেন্স, অর্থাৎ আপনার ফুডটা, একটা খাবার খেলেন, খাবারটা ভালো লাগছে কিনা, খারাপ লাগছে কিনা এটা বলা। এই দেখেন ফ্রেশ রিলেটেড টু ফুড, খাবার রিলেটেড কিছু শব্দ আমাদেরকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয়। একটা খাবার অর্ডার করতে হয় হোটেলে গিয়ে। তারপরে কিছু ফেস্টিভ্যাল আছে, তাই না? এই যে রমজানের ঈদ, কোরবানির ঈদ, আমাদের জন্মদিন, এগুলো একটা ফেস্টিভ্যাল। তো এর পাশাপাশি দেখেন এই যে ফেস্টিভ্যাল রিলেটেড ফ্রেজ এন্ড ওয়ার্ড ব্যবহার করতে হবে। ফর্মস অফ আর্ট এন্ড কালচার, এই যে আমাদের দেশের যে কালচার আছে, এই কালচার নিয়ে আপনাদেরকে কিছু শব্দ জানতে হবে, হচ্ছে কথা। এই রিলেটেড কিছু ফ্রেজ আপনাদেরকে জানতে হবে, এগুলো নিচে বর্ণনা করা আছে। হেলথ এবং হাইজিন, হেলথ এন্ড হাইজিনিং, অর্থাৎ এই সম্পর্কে কিছু বলা আছে। এবার দেখেন প্রেফারেন্স বলতে কি বোঝায়। ফুড প্রেফারেন্স বলতে এটা বোঝায় যে লাইক, ডিসলাইক, কম্পেয়ার, এই কথাগুলো বোঝায়। এই চারটা পয়েন্ট আপনাদেরকে বোঝায়। তার মানে আপনি একটা জিনিস পছন্দ করেন, সেটা হচ্ছে গুড ফুড প্রেফারেন্স। ওকে, অপছন্দ করেন সেটাও ফুড প্রেফারেন্স। এই হচ্ছে বিষয়। এবার দেখেন এখানে যে ফ্রেজ রিলেটেড টু ফুড, ফুড রিলেটেড কি কি শব্দগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনি ক্ষুধার্ত হলে আই এম হাংরি বলতে পারেন, যে তৃষ্ণার্ত হলে বলতে পারেন থার্স্টি, তাই না? এভাবে আপনারা শব্দগুলো এখান থেকে ব্যবহার করবেন। এবার দেখেন ফেস্টিভ্যাল কত প্রকার। ফেস্টিভ্যাল সাধারণত 3 প্রকার, একটা হচ্ছে রিলিজিয়াস, একটা হচ্ছে কালচার, একটা হচ্ছে ন্যাশনাল অবজারভেশন। তো এই যে 3 প্রকারের মধ্যে জন্মদিনটা হতে পারে কালচারাল, ঠিক আছে? তো তারপর দেখেন এখানে আমার বলা হচ্ছে ওয়ার্ড এন্ড ফ্রেজ রিলেটেড ফেস্টিভ্যালস, অর্থাৎ ফেস্টিভ্যালকে আপনি যখন মানুষের সামনে পরিচয় করাতে যাবেন, আপনার কোন কোন ওয়ার্ড, কোন কোন ফ্রেজ গুলো ব্যবহার করতে হবে, সেই ওয়ার্ড গুলো এবং সেই ফ্রেজ গুলো এখানে বর্ণনা করা আছে। জাস্ট আপনারা পড়লে বিষয়গুলো চলে আসবে। আচ্ছা আচ্ছা, এবার দেখেন এই যে আমাদের দেশে যে কালচার আছে, এই কালচারের আমরা যে পেইন্টিং করি, মিউজিক করি, ডান্স করে, এই যে 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 কাজগুলো করে, এই সম্পর্কে আপনাদের এই 6টা পয়েন্ট একটু আপনাদেরকে চোখ বলে দেখতে হবে। এবং এই যে কালচার সম্পর্কে মানুষের সামনে পরিচয় করাতে হলে ওয়ার্ড ফ্রেজ, কি কি ওয়ার্ড ফ্রেজ দরকার সেগুলো এখানে সুন্দর মতো বর্ণনা করা আছে। যে পপ, তারপর ক্লাসিক্যাল, তারপরে যে আপনি লাইক করতেছেন, ডিসলাইক করতেছেন, আপনি এনজয় করতেছেন এই কালচারটাকে, সেই কথাগুলো আপনি এখানে বলতে পারবেন। এই হচ্ছে কথা। এবার দেখেন হেলথ রিলেটেড, হেলথ রিলেটেড কি কি শব্দ, কি কি ফ্রেজ আপনাকে ব্যবহার করতে হবে, এই যে শব্দগুলো, ওয়ার্ড গুলো আপনাকে এখানে বলে দিছে। সহজে বলি, আমাদের কিন্তু হেলথ রিলেটেড এবং হাইজিন রিলেটেড অনেক অনেক শব্দ আছে দুনিয়াতে। আমরা সবগুলো পড়বো না, আমরা শুধুমাত্র আমাদের এই সিএস এর মধ্যে যে শব্দগুলা বসাইছে, এই শব্দগুলার মিনিং গুলো একটু বোঝার চেষ্টা করবো। Just এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের এই এই ইউনিটটাও শেষ। শেষে আরেকটা ইউনিট আছে, দেখেন আইডেন্টিফাই চ্যালেঞ্জেস ইন ডেইলি লাইফ। আমরা যে আমাদের ডেইলি লাইফে যে সমস্যাগুলো আমরা সলভ করি, সেই সমস্যাগুলো নিয়ে একটু এখানে পড়তে হবে। দেখেন কমন হাউস হোল্ড প্রবলেম, আমাদের ঘরে সাধারণত কি কি সমস্যাগুলো হয়। অ্যাকোমোডেশন, ইউটিলিটি, তারপরে অ্যাপ্লায়েন্স মালফাংশনিং, তারপর প্লাম্বিং, হাউসকিপিং, আমাদের ঘরে এই সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলো সম্পর্কে একটু জানতে হবে, কারণ এগুলো আপনি যদি কিওয়ার্ড ডিরেক্ট হিট না করেন তাহলে আপনার অ্যান্সার হবে না কিন্তু, ঠিক আছে? এবার দেখেন কমন কনফ্লিক্ট ইন দ্য ওয়ার্কপ্লেস, আমাদের অফিসে সাধারণত কি কি কনফ্লিক্ট গুলা হয়। সাধারণত কি কনফ্লিক্ট হয় বলেন তো? প্ল্যানিং এ সমস্যা হয়, আমাদের অফিসের মেম্বাররা তাদের একজন একজনকে রেসপেক্ট করে না, কলিগদের সাথে ঝগড়া হয়, এরকম কিছু সমস্যা আছে, তাই না? তো প্রথমে এখানে বলছে যে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়।
তারপরে টিম মেম্বারের কাজের ক্ষেত্রে রিলেশনশিপের ইস্যু হয়, পেমেন্ট ইস্যু হয়, এই যে টাকা পয়সা কম দেওয়ার কারণে কিন্তু অফিসে ঝগড়া হয়, তাই না? কেরিয়ার গ্রোথ ইস্যু হয়, অ্যাগ্রেসিভনেস অর্থাৎ রাগান্বিত হয়ে কথা বলা, এবং ওই যে হ্যারাসমেন্টের শিকার হয়, এই যে এগুলা। তাহলে অ্যাটলিস্ট আপনাকে যদি বলা হয় সাধারণত একটা অফিসে কি ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে আপনি এখান থেকে মিনিমাম 4টা হলেও বলতে হবে। এই হচ্ছে বিষয়। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনাকে এমন একটা ইভেন্ট বলতে পারে যে ইভেন্টের মধ্যে আপনার কনফ্লিক্ট ইন দ্য ওয়ার্ক প্লেস এটা যেন ইনক্লুড থাকে, অর্থাৎ আপনি কেন পূর্বের জবটা ছেড়ে দিতেন, তো সেখানে আপনি এই পেমেন্ট ইস্যু শব্দটা টাইনা নিয়ে আসেন, হচ্ছে কথা। তো এবার ধরেন এই পেমেন্ট ইস্যু সম্পর্কিত কি কি শব্দ এবং ফ্রেজগুলো ব্যবহার করতে হবে, এগুলো আমাদের এই সিএস এ বর্ণনা করা আছে। ওয়ার্ড এখানে ফ্রেজ শেষ। তারপর দেখেন এই যে এখানে আবার বলা হয়েছে কি, দেখেন কমন ইন্টারভিউ কোশ্চেন, এই যে আমরা যে ইন্টারভিউ দিতে যাচ্ছি এই যে কি কি কোশ্চেন হয় দেখছেন, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার, তুমি এখানে কেন কাজ করতে চাও, তোমার স্ট্রেংথটা কি, তোমার উইকনেস কি, তোমাকে আমরা কেন হায়ার করব, তোমার লক্ষ্য কি, এই যে এইগুলো কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন করে। সো আপনার কোশ্চেন করতে জানতে হবে, প্লাস এই কোশ্চেন গুলো যদি আপনাকে করে আপনাকে মিনিমাম 1 মিনিট হলেও ইংরেজিতে কথা বলতে হবে। এটা আপনারা নোট খাতায় মেনটেন করে এই প্রত্যেকটা প্রশ্ন, বেশি প্রশ্ন না কিন্তু দেখছেন, মাত্র 18টা প্রশ্ন আছে, এই 18টা প্রশ্নের প্রশ্ন দেখবেন, জাস্ট আপনি এই প্রশ্নের উত্তরে আপনি কিছু বলতে পারেন কিনা সেটা এনশিওর করবেন, এই হচ্ছে কথা। মানে আপনাকে খাতায় লিখতে হবে না, আপনি প্রশ্নগুলো দেখবেন এবং আপনি উত্তরে কিছু বলতে পারেন কিনা এটা এনশিওর করলে হবে। সো এক্ষেত্রে আমরা অনেকে মনে করি যে আমাদের গ্রামাটিক্যাল রুলস মেনটেন করতে হবে, এগুলো এখানে মেনটেন হয় না, আসলে ভাষা তো ভাষাই, তাই না? এক্ষেত্রে যদি আপনি এত কিছু মেনটেন করতে চান দেখবেন যে আপনার ওই সময় কথা আসবে না, এই হচ্ছে কথা। তারপর দেখেন এই যে জব রিলেটেড কি কি ওয়ার্ড এবং কি কি ফ্রেজ আমরা ব্যবহার করি, এখানে সবগুলা দেওয়া আছে দেখছেন, পজিশন, টাস্ক, রোলস, রেসপন্সিবিলিটি, এখানে সব বর্ণনা করা আছে। এবং এই যে জবের ক্ষেত্রে আমরা কি কি ফ্রেজ গুলো কি কি শব্দগুলো ব্যবহার করি সেটাও এখানে বর্ণনা করা আছে, এগুলো একটু আপনারা দেখবেন। এবার দেখেন প্রেজেন্টেশন মডালিটিস। প্রেজেন্টেশন মডালিটিস কয়টা? প্রেজেন্টেশন মডালিটিস হচ্ছে 3টা। কিভাবে আমরা প্রেজেন্টেশন দিতে পারি, কিভাবে আমরা কথা বলে প্রেজেন্টেশন দিতে পারি, আমরা একটা স্লাইড শেয়ার করে প্রেজেন্টেশন দিতে পারি, আমরা লিখিত আকারে একটা প্রেজেন্টেশন দিতে পারি, এই হচ্ছে কথা। তাহলে আপনার প্রশ্ন আসবে এরকম। তারপর দেখেন প্রেজেন্টেশন স্ট্রাকচার। প্রেজেন্টেশনের স্ট্রাকচারটা কেমন হবে? আপনি প্রথমে আপনার ইন্ট্রোডাকশন দিবেন, আপনার মেইন বডিটা নিয়ে আসবেন, আপনার কনক্লুশনটা টানবেন, এবার কোনো কোশ্চেন আছে কিনা সেটা জিজ্ঞেস করবেন, দেন ঠিক আছে গুড বাই টাটা, এই হচ্ছে কথা। প্রেজেন্টেশনটা আপনি কিভাবে দিতে পারেন এর স্ট্রাকচারটা আপনাকে লিখতে হইতে পারে, বলবে যে আপনি প্রেজেন্টেশন স্ট্রাকচার লিখুন, তখন তো আপনাকে আর ছোট মোটো করা যাবে না, আপনাকে ডিরেক্ট এই যে এটা লিখতে হবে। সর্বোচ্চ আপনি এটা করতে পারেন, ইন্ট্রোডাকশন, মেইন বডি, কনক্লুশন, এফএকিউ, আর এইটা বাকিটা কেটে দিতে পারেন, সমস্যা নেই, এফএকিউ, ক্লোজিং। তো তারপর এই যে প্রেজেন্টেশন রিলেটেড কি কি শব্দ এবং কি কি ফ্রেজ ব্যবহার করতে হবে, ওই শব্দ এবং ফ্রেজগুলা এই সিএস এর এখানে বর্ণনা করা আছে। তাহলে আমাদের এটাও শেষ হয়ে যাচ্ছে, আমাদের সিএস শেষ। এখন আপনাদের একটু অপিনিয়ন চাচ্ছি, বলেন তো আমি যেভাবে বললাম এভাবে কি ঠিক আছে? আমি কিন্তু খুব বেসিক ওয়ার্কারদেরকে উপস্থাপন করি নাই, খুব চমৎকার করে। জি ঠিক আছে, কিন্তু একটু কুইকলি হয়ে গেছে, মানে সবকিছু একটুখানি কুইকলি লাগছে, আদারওয়াইজ এভরিথিং ওকে। কোশ্চেনিয়ার তৈরি করা এবং আপনি যে চমৎকার ভাবে একটা মডিউল তৈরি করেছেন, দ্যাট ইজ ভেরি গুড। খালি একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এই আর কি, আমি তো এটা পাবো না ক্লাসে পরে। হ্যাঁ অবশ্যই, শুনেন তাড়াহুড়া হচ্ছে বলতে কি, আমরা তো এই ক্লাসে আপনাকে পড়াচ্ছি না, এই ক্লাসটা হচ্ছে যে জাস্ট আপনারা কিভাবে প্রিপারেশনটা নিবেন, কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবেন সেটা। আপনারা সিএসটা পড়তে পারতেছেন কিনা, সিএসটা পড়তে পারতেছেন কিনা সেটা বোঝালাম আর কি। দেখছেন কি কঠিন মনে হচ্ছে আমাদেরকে, জাস্ট কিছু কিছু নির্দিষ্ট শব্দ আমাদেরকে পড়তে হবে, কিছু নির্দিষ্ট ফ্রেজ আমাদেরকে পড়তে হবে, জাস্ট এইটা আপনাদের দায়িত্ব, কাজটা এতটুকুই। স্যার আর কেউ কথা বলবেন? আমার একটা কোশ্চেন ছিল ছোট, প্লিজ প্লিজ স্যার বলেন। আচ্ছা জাস্ট জানার জন্য কি, আপনি যখন প্রিপারেশন নিয়েছিলেন তখন তাহলে মানে কোন সোর্স থেকে পড়াশোনা করেছিলেন সেটাও যদি বলে দেন সেটাও ভালো হয়। শুনেন, বাংলাদেশের সবার প্রথমে যে অ্যাসেসমেন্টটা হয়েছে ওই সবার প্রথমে অ্যাসেসমেন্টে আমি বসছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যারা ট্রেনার অ্যাসেসর পার্ট করেছেন বা সিবিটি এন্ড এ লেভেল 5 করেছেন
আমার কাছে সিবিটিএ লেভেল 4 সহজ মনে হয়েছে, কিন্তু ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 কঠিন মনে হয়েছে। কারণ কি জানেন, আমি কোনো ইনস্ট্রাকশন পাই নাই যে কিভাবে কয়টা জব আসবে, কয়টা কোশ্চেন আসবে, কোশ্চেনের মধ্যে ফিল ইন দ্য গ্যাপস থাকবে কিনা, এ কলাম বি কলাম থাকবে কিনা, কয়টা এমসিকিউ থাকবে, কয়টা সিকিউ থাকবে, কয়টা জব আসবে, এগুলো নিয়ে আমি না খুব খুব টেনশনে ছিলাম, বুঝতে পারছেন। এমনকি বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানে কল করছি যে তারা জানেই না বিষয়গুলা। তো এই জায়গা থেকে আমার প্রিপারেশনটা খুবই খারাপ ছিল, কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ। আমাদের কেউই নটিয়েট হয় নাই, আমরা 10 জন বসেছিলাম, তো সবাই ট্রেনার অ্যাসোসিয়েট ছিলাম, তো আমাদের সবারই চলে আসছে। এখন বিষয় হচ্ছে যে আমি যেহেতু আপনাদের সাথে আসছি, মানে আমার যে আমি যে হেজিটেশনটা ফিল করছি ওইটা আপনাদেরকে করতে হচ্ছে না, কারণ আমি আপনাদের সাথে আছি। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে সাজেশন দিব, ওই সাজেশন থেকে আমার আই থিঙ্ক 80% কমন পড়ে যাবে, যদি এটা ভালো হয় আর কি। আর আপনারা তো বুঝে নেই, কিছু কিছু শব্দ পাবলিকলি বলা যায় না, সেটা বুঝে নিতে হয় আর কি। তো এখন আপনারা যদি এগ্রি করেন তাহলে আমি আপনাদের সামনে একটা কোশ্চেন প্যাটার্ন উঠাইতে পারি, আপনারা কোশ্চেন প্যাটার্নটা পড়বেন, প্লাস আপনারা ওইটার অ্যান্সারটা করার চেষ্টা করবেন। দেখেন, যদি আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারেন তাহলে বোঝা যাবে যে আজকের আমার ক্লাসের প্রিপারেশনটা একটু হলেও ভালো হয়েছে। তাহলে আপনাদেরকে একটা কোশ্চেন প্যাটার্ন আমি তুলে ধরি, একটু উঠাই, আপনারা একটু নিজে থেকে অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, তিথি আপু মনে হয় কিছু এক বলতে নাম্বার, চাচ্ছে। তিথি আপু। হ্যাঁ ম্যাম প্লিজ, যে বলতে চান বলবেন, অবশ্যই আমাকে বলবেন। তিথি ম্যাম একটু বলেন। আচ্ছা, এই প্রশ্নের প্রথম প্রশ্নের অ্যান্সারটা নিয়ে একটু আপনারা ডিসকাশন করেন তো দেখি, একটু পড়েন, প্লাস একটু বলেন তো এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি হইতে পারে, যেহেতু আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন জানছেন। বি, লেটস ওয়ার্ক টুগেদার। বি হবে। চমৎকার। পরেরটা একটু পড়েন। ভাইয়া এগুলো আমি খুব তো কঠিন কিছু কিছু না, দেখতে কিন্তু পাচ্ছি পরেরটা না একটু কেন? পড়েন। যদি আমি আপনার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না। আপনি একটু বের হয়ে আবার জয়েন করলে আশা করা যায় দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, ট্রাই করছি। আর আমি জয়েন হইলে আবার সবাই এবার চলে একটু যায়। বলেন তো 2 নম্বরের অ্যান্সারটা কি হবে? সরি ফর দ্য না ডিলে। না না, সবাই চলে যাবে না, হয় নাই। ডি, ডি। সরি ফর দ্য ডিলে। তাহলে একটু দেখেন, এই যে অ্যাপোলজি মানে কি? অ্যাপোলজি মানে হচ্ছে সরি, ওই যে পড়াইছি কিন্তু সিএসএ, দেখছেন চলে আসছে। এই যে বলছেন তাড়াহুড়া হচ্ছে, কিন্তু দেখেন আপনারা সবাই ম্যাচিউর, জানেন, সেক্ষেত্রে তাড়াহুড়া হলেও দেখবেন যে আশা করি লস হয় নাই। সরি ফর দ্য ডিলে, তাই না? এই যে অ্যাপোলজি, অ্যাপোলজির সাথে সম্পর্কিত সরির সাথে। আচ্ছা, পরে 3 নাম্বারটা একটু পড়েন। সাজেশন দেওয়ার জন্য, মেকিং সাজেশন টু সলভ। এটা সাজেশন দিবেন কিভাবে, কোন ওয়ার্ড এন্ড ফ্রেজের মাধ্যমে, কোন ফ্রেজের মাধ্যমে? দেখেন, The best solution is talk to her. The best solution B is number. to talk to her. B. চমৎকার, বি। দেখছেন চলে আসছে কিন্তু। Following তারপর দেখেন, এটা একটু পড়েন। there is something wrong with So the best solution is to talk to her. I can't solve this problem. It's getting worse. 4 নাম্বারটা I সেটাই, think 4 pro নাম্বারের হবে। অ্যান্সার হচ্ছে C. Sorry. It was raining. সো ইয়েস, গুড। You stayed at home. See. আচ্ছা, তারপরে 5 নাম্বারটা একটু পড়েন। Intermediate workers English communication. Intermediate person. What have you put? WordPress and English. Intermediate person English. Can you B tell me about number. yourself? B. Now, what are you? Can you tell me about yourself? B. এই যে, B. চমৎকার চমৎকার চমৎকার, আপনারা সব পারেন, দেখছেন। আচ্ছা, তারপরে একটা 6 নাম্বারটা একটু পড়েন। Each time phrase time is used in English communication to show how long an activity lasts during a period. Which time phrase time in use duration specific time অথবা time references. আবার একটু বুঝিয়ে বলার চেষ্টা করতে হবে এটা। How long and love. English communication ফ্রিকোয়েন্সি to নাকি? show ফ্রিকোয়েন্সি how পড়লাম long না an একটু সিএস এ? specific time. How long
Specific times. B. Excuse me. B will be ডিউরেশন এন্ড পিরিয়ডস তো হয় যদি বলি আমরা যে হাউ লং। ডিউরেশন এন্ড পিরিয়ড হবে কিনা? মনে হয় specific time. B. হ্যাঁ এটাই বলছিলাম আমি যে হাউ লং আছে তো আই থিংক এই জন্য ডিউরেশন এন্ড পিরিয়ডসই হওয়ার কথা। আমাকে কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে এখন। আমি এখন মিউট করে এতক্ষণ কথা বলছি, দেখছেন? হ্যাঁ, উত্তরটা হবে যে হাউ লং, যেহেতু বলা হয়েছে সেহেতু এই প্রথমটা হবে অ্যান্সার। এরপর 7 নাম্বারটা একটু দেখেন। C number, could you please help me with? সি Could you please help me with C? ঠিক আছে, চমৎকার, থ্যাংক ইউ। তারপর একটা দেখি। Advise someone about treatment. You should, Nana. What? Which of the following phrase in English communication to advise someone treatment? বি ইউ শুড সি এ ডক্টর। You should see a doctor. Which phrase is mainly? You should see a doctor. I can hear you, Mr. Ali, sir. মিস্টার আলামিন আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, জি 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 স্যার, সরি, এটা অ্যান্সার হবে এটাই। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার এটার অ্যান্সারটা একটু বলেন। Turn right. English communication. Without direction, without turning. At the roundabout. Which phrase is mainly used in English communication to give simple direction? Turn right. Without turning. এট দ্য রাউন্ড অ্যাবাউট হাউ উচিত, গোল চক্করের দিকে যাও, এরকম হতে পারে। Which phrase? Go straight. Go straight. Simple direction without turning. Go straight. গো স্ট্রেট হওয়ার কথা হতে পারে। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। খুব প্রবলেম করতেছে ক্লাস। জি, এটা হবে গো স্ট্রেট, ঠিক আছে? সোজা যাও। টার্নিং না বলছে এখানে। টার্নিং মানে কি? ঘোরা। তার মানে আপনি তো আর ডাইনে বামে যাইতে বলতে পারেন না, তাই না? এই যে তাহলে এই লেফট কাটা, এই রাইট কাটা, তো ডিরেক্ট গো স্ট্রেটে যেতে হবে, সোজা যেতে হবে। এট দ্য রাউন্ড অসুবিধা দেখলে অ্যাবাউট আমাকে কিন্তু বলবেন ডান শুধু, বাম হ্যাঁ। নাই, ওটা কেন হলো না? যেমন এট দ্য রাউন্ড অ্যাবাউট গোল চক্করের দিকে যান। হ্যাঁ, সেটাও বলা যায়। এটা একটু কন্টিনিউয়াসলি রিলেটেড কোশ্চেন আর কি। হ্যাঁ, Go straight better. হ্যাঁ, এটা বেটার। আচ্ছা, তারপরে 10 নাম্বার একটু দেখেন। Professionally. To understand, follow the steps. হ্যালো হবে। ফলো দিস স্টেপস, বি The instruction, follow the steps. হ্যাঁ, এখানে অ্যান্সার হবে যে ইনস্ট্রাকশন যেহেতু করতেছেন সেক্ষেত্রে অবশ্যই বি নাম্বার। এটার মধ্যে ইনস্ট্রাকশনই আছে। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে চেক করা, আন্ডারস্ট্যান্ডিং চেক করা প্রথমটা। হ্যাঁ। আর এটা হচ্ছে কি রেসপন্স, আর এটা হচ্ছে গ্রেটিংস, আর এটা হচ্ছে কি Follow your steps. ওকে। এবার হ্যাঁ, তাহলে 11 নাম্বারটা দেখেন।
হ্যাঁ, এটা একটু মুখস্থ করতে হবে, তার আগে মনে হয় ডিফিকাল্ট। Communication to please respond. হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে তাই না? এটা একটু আমাদেরকে পড়ে ফেলতে হবে। FYI এটা মনে দেখেছিলাম। হ্যাঁ, এটা ফর ইনফরমেশন হবে না। ফর ইওর ইনফরমেশন হবে। এটা হবে FY সি নাম্বারটা। হ্যাঁ, হ্যাঁ, এটা হবে সি RSVP নাম্বারটা, একটু মনে রাখেন, এটা একটু কনফিডেন্ট। হ্যাঁ, RSVP। তারপর 12 নাম্বারটা দেখেন। Students show the ফাইনালি the next বলা গেছে। ফাইনাল স্টেপ ইন ইংলিশ সিকোয়েন্সেস, সি। তাহলে অবশ্যই Finally হওয়া ফাইনালি উচিত। হবে। final. ফাইনালি সিকোয়েন্স তো বুঝা ফেলছি। তারপর দেখেন, হুইচ ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম ইজ মেইনলি ইউজ ফর ফর্মাল এন্ড অফিসিয়াল ইংলিশ কমিউনিকেশন। কোনটা ইউজ করি ইমেল, আমরা? ইমেল। গুড, email. দেখেন ইমেল ব্যবহার করি। তারপর 14 নাম্বারটা দেখেন। Category may vary in the meaning of the health and safety at workplace. তো অকুপেশনাল সেফটি এন্ড হেলথ, OSH ইউজ করা হয়। OSH লাস্টের দুইটা তো দেখে বলা ও OSH আচ্ছা তাই না? গুড, হয়ে গেছে। তারপর 15 নাম্বারটা একটু দেখেন। Which is when English communication describe a place located after another building. After the another ইটস building. জাস্ট ফাস্ট, পরেরটা বলতে গেলে আমরা পরের বিল্ডিংটা এ হওয়া উচিত। হবে এটা পাচ্ছে। চমৎকার চমৎকার। এবার কি মনে হয় যে সহজ মনে হচ্ছে না? জি এক্সাম জি হইলে মানে আর পরীক্ষাটা কত যদি এমন মনে ঘন্টার হয় যে হবে? আপনাকে পরীক্ষাটা 1 ঘন্টার হবে, মাত্র 15টা এমসিকিউ থাকবে, 15টা সিকিউ থাকবে। ও এর মধ্যে স্পিকিং হবে, এই এমসিকিউ সবই 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে? না না না, শুধুমাত্র রিটেন হবে 1 ঘন্টা। আচ্ছা, আর ডেমো আর স্পিকিং ওগুলো? ওগুলো পরে ক্লাসে ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, ওখানে প্রচুর আচ্ছা। সময় লাগে, কারণ একজনের পর একজন অ্যাসেসরের সামনে যাবে তো। এগুলো কি একদিনই হবে না পরীক্ষাটা? হ্যাঁ জি, পুরো একদিন আপনাদের সময়টা যাবে এখানে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার মনে হচ্ছে যে কখনো এনএসডি এর পরীক্ষা বসেন নাই নাকি? না, আমি বসিনি। আচ্ছা, তাহলে এবার তাহলে আমরা 16 নাম্বার, এই 16 থেকে প্রথম 15টা আসবে আমাদের এমসিকিউ, 16 থেকে আমাদের আসবে সিকিউ। সিকিউ গুলা জাস্ট একটু দেখেন তো, একটু বোঝার চেষ্টা করেন। হোয়াট আর ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম এন্ড হোয়াই আর দে ইউজড। তাহলে একটা কোশ্চেন ছিল না যে আমরা কোন কোন ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম ব্যবহার করি? আমাদের সিএসএ কিন্তু ছিল। আমরা ওই যে সোশ্যাল নেটওয়ার্কিং সেক্টর সাইট ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আমরা ইমেল ব্যবহার করি, তাই না? ইমেল করি, তো মেসেজ এখানে করি। একটা কথা বলে দিচ্ছে ইমেল এন্ড মেসেজিং অ্যাপস। দেখছেন সবগুলো কথা কিন্তু সিএস থেকে আসছে। দেখছেন সিএস যে পড়বে সে কিন্তু অ্যান্সার করতে পারবে। এটা আমি অ্যান্সার লিখছি। হ্যাঁ, দে মেইনলি ইউজ ফর ডিজিটাল কমিউনিকেশন উইথ আদার্স। শেষ। মানে এখানে যেহেতু বলছে হোয়াই, কেন ব্যবহার করা হয় আমি কিন্তু বলে দিচ্ছি, দে মেইনলি ইউজ ফর ডিজিটাল কমিউনিকেশন। খুব খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করছি, অ্যান্সার হয়েছে। এরপর দেখেন, why do people use social networking site to communicate? এটা কেন ব্যবহার করে? এটা ব্যবহার করে কারণ এটা আমাদের যে কোনো জায়গায় কথা বলতে, কাজ করতে, কমিউনিকেট করতে সাহায্য করে। ইজিলি কথা বলা যায়, কাজ করা যায়, ইফেক্টিভ মেথডে, কস্ট ইফেক্টিভ মেথড, তাই না? রাইট। তারপর দেখেন, why is sequencing important in learning in English language? ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং করার ক্ষেত্রে সিকোয়েন্সিংটা ইম্পর্টেন্ট কেন? Narrative events to understand communication. চমৎকার। ইট মেক্স প্রফেশনাল কমিউনিকেশন। জাস্ট এভাবে একটু অ্যান্সার করতে হবে। এবার এখানে দেখেন, এখানে বলা হয়েছে হাউ ডু রোড এন্ড ট্রাফিক সাইন রুলস হেল্প পিপল। মানে ট্রাফিক সাইন, বিভিন্ন সাইন, সিম্বল, এগুলো আমাদেরকে কিভাবে হেল্প করে?
দেখছেন Clear এখানে কিভাবে instruction. হেল্প করে আমাদেরকে, প্রোভাইডিং ক্লিয়ার ইনস্ট্রাকশন দেয়, ডিরেকশন দেয়, তাই না? তারপর দেখেন কি বলছে, হুইচ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ ইউজ টু এনশিওর সেফটি অ্যান্ড হেলথ। বলতেছে মানে কোন কোন এনভায়রনমেন্টে সেফটি অ্যান্ড হেলথ এনশিওর করা উচিত। আমাদের ঘরে, আমাদের ট্রেনিং সেন্টারে, অ্যাসিস্ট্যান্ট সেন্টারে, হসপিটালে, তারপরে অফিসে, এরকম আরো যদি থাকে আপনি লিখতে পারেন, অসুবিধা নেই। তারপর দেখেন, রাইট এ প্রফেশনাল সিভি ফর অ্যাপ্লাইং এজ এ ল্যাঙ্গুয়েজ টিচার। এটা এখানে অ্যান্সার একটু ভুল আছে মনে হয়, মানে বলা হচ্ছে যে, এখানে বলা হচ্ছে যে আপনি ধরেন একজন ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আপনি যে সিভি তৈরি করবেন, এই সিভিটা আপনি কিভাবে তৈরি করবেন, তাই না? আপনার সিভির মধ্যে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ থাকতে হবে, পার্সোনাল ডিটেলস থাকতে হবে, এডুকেশনাল ডিটেলস থাকতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এই বিষয়গুলো, তাই না? এগুলো অ্যাড করতে হবে। কিন্তু এই প্রশ্নটা নিয়ে আমার একটু ঘাবলা আছে, এটা একটু আপনারা একটু ডিপলি রিসার্চ করবেন, এটার অন্য কোনো অ্যান্সার হয় কিনা। আচ্ছা, এরপর দেখেন পরের প্রশ্নটা দেখেন, for identify in workplace in team member in English professional communication activities। অর্থাৎ ওয়ার্ক প্লেসে একজন টিম মেম্বার হিসেবে আপনি একজন লোককে কিভাবে আইডেন্টিফাই করবেন, তাই না? এই যে সাধারণত আপনি ওয়ার্ক প্লেসে কার সাথে কথা বলেন, পিয়ার কলিগদের সাথে কথা বলেন, সিনিয়রদের সাথে কথা বলেন, জুনিয়রদের সাথে কথা বলেন, সুপারভাইজারের সাথে কথা বলেন। এই অ্যান্সারটা নিয়ে আমার একটু জড়তা আছে, এটা আপনারা একটু দেখে নেবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন এখানে তো লেখা আছে রাইট ডাউন দা স্ট্রাকচার অফ দা ভিজুয়াল প্রেজেন্টেশন। বলেন তো প্রেজেন্টেশনের মোডালিটিস পড়াইছি না চারটা? এই দেখেন ডিরেক্ট এই কোশ্চেনটা কিন্তু চলে আসছে। তাহলে ইনস্ট্রাকশন, মেইন বডি, কনক্লুশন, এফএকিউ, ক্লোজিং। ঠিক আছে, তারপর দেখেন সাধারণত একটা অফিসে কি কি ধরনের সমস্যা হয় একটা এমপ্লয়ার দ্বারা, হ্যাঁ কি কি সমস্যা হয়, এই সমস্যাগুলো হয়, হ্যারাসমেন্টের শিকার হয়, ডিসঅনেস্টি হয়, ইনজাস্টিসের শিকার হয়, হ্যালো ইফেক্টের শিকার হয়, তাই না? অফিস পলিটিক্স। হ্যাঁ হ্যাঁ, অফিস পলিটিক্স হয় আসলে, সেটা আপনারা খুব ভালো করে বুঝতেছেন। হ্যাঁ, একজন ব্যক্তি কিভাবে হেলদি থাকতে পারে, কিভাবে থাকতে পারে, মেইনটেনিং হেলদি এন্ড হাইজেনিক রুলস। যদি সেই দুটা মেইনটেইন করে তাহলে তো সবই তার ঠিক হয়ে যাচ্ছে, তাই না? তারপর এখানে আপনাকে বলতে যাচ্ছে যে পাঁচটা সেন্টেন্স, এখানে একটা কোশ্চেন করি, লিখতে বলতেছে। জি, একটা ছোট কোশ্চেন করতে চাচ্ছি, যেমন হাউ ক্যান আ পারসন লিভ এ হেলদি লাইফস্টাইল। কেউ যদি লেখে আ পারসন ক্যান লিভ এ হেলদি লাইফস্টাইল বাই ইটিং হেলদি অ্যান্ড এক্সারসাইজিং এভরিডে, তাহলে কি ভুল হবে? না 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 না, এটা জীবনও ভুল হবে না। না, কারণ কি? কারণ আপনি আপনারা একটু তো আগে বলেছিলেন ভালো যে টিচার। কিছু কিছু মানে ওয়ার্ডস যেগুলোকে হিট করতে হয়, এখন কোনো পরীক্ষার নিয়ম এরকম থাকতেই পারে, সেজন্য আর কি জিজ্ঞেস করলাম। যেরকম এখানে হেলদি এন্ড হাইজিন, এগুলো তো আমাদের এই লিস্টে আছে, আমার উত্তরে কিন্তু ওই হাইজিন টাইজিনকে আমি হিট করি নাই, তো সেই জন্য এটা কি ভুল হিসেবে ধরবে না কিভাবে ধরবে এটা জানতে চাচ্ছিলাম। না, ভুল হিসেবে ধরা যাবে না, তবে একজন আপনিও বুঝতে পারবেন কে সিএস পরে পরীক্ষা বসছে আর কে সিএস ছাড়া বসছে। আচ্ছা এখন আচ্ছা, ধরেন আপনি হ্যাঁ যদি হ্যাঁ, বুঝতে ক্লিয়ারলি পারছি। লিখতে পারেন তাহলে সে আপনারে বুঝতে পারবে যে এমন আইএলটিএস এক্সপার্ট, সে হয়তো আচ্ছা এক্সপার্ট, আচ্ছা, আপনাকে নট ইয়েট দিবে না, আপনার এটা কাটবে না, বাট আপনাকে বুঝবে যে আপনি পড়ে আসেন নাই, সেটা জি সে বুঝবে। তো আর এনএসডি এর যে প্রশ্নগুলা, যেমন ধরেন ওরাও তো অ্যাসেসরদেরকেও একটা অ্যান্সার শিট দিয়ে দেয়, আপনারা কি জানেন এটা? যে অ্যাসেসর অ্যাসেসমেন্ট নিতে আসছে, যে খাতাটা দেখবে তাকেও একটা অ্যান্সার শিট দিয়ে দেয়। তো তার অ্যান্সার শিটে অবশ্যই সিএস এর ভিতর থেকে শব্দগুলো কোট করার চেষ্টা করে তারা। তো সেক্ষেত্রে যদি আপনার এই যে হেলদি রুলস, ইটিং, মানে মোট কথা এই রুলস রিলেটেড কি নিয়ম মেনটেন করতে হবে, হয় এটা আপনি আন্ডারস্ট্যান্ড দিয়ে বুঝান, না হলে ডিরেক্ট ওয়ার্ড হিট করে বুঝান, বুঝাইতে হবে আপনাকে। বুঝতে পারছি। কেউ Thank কিছু you. বলতে চাচ্ছেন না? হ্যান্ড কোশ্চেন তো বলেন বলেন, বলে ফেলেন, কথা বলে ফেলবেন, হ্যাঁ এত হ্যান্ড রাইজ করতে হবে না। আচ্ছা, এখানে কি বলতে দেখেন, মানে আপনার ফেস্টিভ্যাল সম্পর্কে বলতে সেলিব্রেটেড এন্ড ওয়ে পিপল সেলিব্রেট দেম, সে এগুলা কিভাবে করে বলতেছে। পাঁচটা সেন্টেন্স বলতে বলছিল, হ্যাঁ এখানে অ্যান্সারটা ভুল আছে। পাঁচটা সেন্টেন্স বলতে বলছে ফেস্টিভ্যাল সম্পর্কে, বাংলাদেশি ফেস্টিভ্যাল সম্পর্কে। তারপর একটা দেখেন, এই যে দেখছেন, এই যে কিছু শব্দ দিয়ে দিচ্ছে, এই শব্দগুলার
ওই যে ওখানে অ্যাব্রিভিয়েশন গুলো আপনাদেরকে লিখতে হবে। 26 নাম্বারটা মনে হয় ভুল নাই, ওই যে বাকিগুলো 1 2 3 তে আসে নাই আর কি, 1 2 আছে, বাকিগুলো বুলেট বসে নাই, এখানে 5টাই আছে। বাকিগুলো বসে না, জি, বাকিগুলো বসে না আসলে। মানে এই প্রশ্নটা আমার মনে হচ্ছে এনএসডি থেকে করা ঠিক হয় নাই। হ্যাঁ, যেমন আপনি দেখেন 5টা সেন্টেন্স লিখতে বলে দিতে থাকে একটা কোশ্চেনের জন্য। তো এরপর দেখেন এই যে এটা দিলে কি মনে হচ্ছে আমাদের সিএস থেকে প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন পড়া উচিত, তাই না? পড়া উচিত। তবে দেখেন পোলাইট এন্ড প্রফেশনাল কমিউনিকেশন ইম্পর্টেন্ট হয় যে ডিলিং উইথ ক্লায়েন্ট, ক্লায়েন্টের সাথে কিভাবে করতে পারেন এই সম্পর্কে এই যে চমৎকার একটা অ্যান্সারও দেওয়া আছে। ঠিক আছে, কিভাবে আপনি প্রফেশনালিজম মেনটেন করবেন, প্রফেশনাল মেনটেনটা কেন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে, সেই গুরুত্বটা এখানে আপনি বুঝিয়ে দিবেন। দেখছেন এই যে every client have some personal attributes including self esteem, মানুষের আত্মমর্যাদা আছে, honesty, respect for others, so everyone deserve respect from others, polite and kind attributes, therefore polite and professional communication is important। ঠিক আছে, এবার 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আপনাকে ওই যে রিটেন টেস্ট করতে হবে না আপনার, আপনি লিখতে পারেন কিনা সেই টেস্ট থেকে এই যে এবার এখান থেকে আপনাকে একটা একটা প্যারাগ্রাফ বা কিছু সেন্টেন্স লিখতে বলছে, 3 সেন্টেন্সের 21শে ফেব্রুয়ারি নিয়ে 3 সেন্টেন্সে কিছু লিখতে বলছে। পরীক্ষা রিটেন গুলা কি ভাইয়া আমরা হাতে মানে কলম এবং পেপারে লিখবো নাকি কম্পিউটারে লিখবো, টাইপ করব? না, খাতা কলমে লিখবেন। আপনাকে একটা প্রশ্ন দিয়ে দিবে, ওই প্রশ্নের ভিতরে জায়গা থাকবে অ্যান্সার করার জন্য, বুঝেছেন? ওই প্রশ্নের ভিতরে জায়গা থাকবে, ওই প্রশ্নের ভিতরে আপনি টিক চিহ্ন দিবেন, মানে আপনাকে যেটা প্রশ্নটা দিবে ওই প্রশ্নটা উনি নিয়ে যাবে, আবার ওটা জমা নিয়ে যাবে, ওইটা হচ্ছে এভিডেন্স। আর প্রশ্ন কিন্তু ছবি তুলতে দেয় না, এটা একটা বিষয়। কারণ বিষয় কি জানেন, বিভিন্ন প্রশ্ন বারবার রিপিট হয়। যেমন ধরেন এনএসডিএ তে সর্বোচ্চ বাংলাদেশে মনে হয় যে এখন 2টা বা 3টা ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 তে অ্যাসেসমেন্ট হয়েছে। তো সেক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল করেন যে প্রথম তারা প্রশ্ন চেঞ্জ করেন, এই যে আজকে আমি আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করছি এখানে অধিকাংশ কিন্তু আমি যে প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়েছিলাম আমি কিন্তু ওখান থেকে পুট করছি, বুঝতে পারছেন? আমার যা মনে আছে আমি এগুলো এখানে পুট করছি। তার মানে আপনারা যদি শুধু এটাও পড়ে যান, কপাল যদি ভালো থাকে, আল্লাহ যদি চায়, তাহলে কিন্তু 30-এ 30 পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে যে এই এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা একটু পড়ে ফেলবেন। তারপর দেখেন আপনাদের জন্য আমি আরো কিছু শীট তৈরি করে রেখেছি। সেটা হচ্ছে দেখেন এই যে দেখেন এই যে আমরা কিভাবে মানুষকে কোশ্চেন করতে পারি। দেখছেন একটার উপর আমি 20টা করে তৈরি করছি। আপনারা যদি এগুলা একদিন একটা করে প্র্যাকটিস করেন, মানে আপনি টোটালি 5 দিন সময় নেন, আপনি কিভাবে শেষ করবেন। সিএসটা তো আমি আজকে বুঝিয়ে দিলাম, তাই না? সিএসটা বোঝার পর আপনি জাস্ট অকুপেশনাল স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি আপনি একটা ইউনিট ধরেন, এই একটা ইউনিটের উপর ভালো করে প্রিপারেশন নেন। তো এটা কোন ইউনিট থেকে ধরছি, এটা প্রথম ইউনিট থেকে ধরছি, যে কিভাবে কিছু কোশ্চেন করতে হয়। এই কোশ্চেন গুলো থেকে আমি 20টা করে কোশ্চেন রেডি করছি, জাস্ট পড়লে হয়ে যাবে। আর যারা আইএলটিএস এক্সপার্ট আছেন বা ইংলিশের উপর টিচার আছেন, আপনাদের কাছে তো এগুলো খুবই ইজি। আপনাদের নেক্সট ক্লাসটা করলে ওই যে ডেমোটা কিভাবে আসে, ওরালটা কিভাবে জিজ্ঞেস করে, বা টোটাল অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্টটা কি, সেটা আপনারা একটু জানবেন। আরেকটা সব ছোট্ট হ্যাক্স বলে দেই, দেখবেন সাধারণত হুইজ দিয়ে প্রশ্নটা বেশি করে। হুইজ দিয়ে মানে নিচের কোনটি এটা, নিচের কোনটি এটা, নিচের কোনটা এটা, এটা। কারণ দেখেন এখানে কোশ্চেন তো করার কোনো সুযোগই নাই, কারণ আমাকে তো সেই গ্রামাটিক্যাল রুল শিখায় নাই। আমাকে সে শিখাইছে কিভাবে আমি মানুষকে প্রশ্ন করতে পারি, কিভাবে আমি অ্যান্সার করতে পারি, কিভাবে আমি ইন্টারভিউ নিতে পারি, কিভাবে আমি ইন্টারভিউতে অ্যান্সার করতে পারি। দিন শেষে সবগুলো কিন্তু এগুলো, কিভাবে আমি একটা জায়গার কথা মানুষের সামনে সহজে ইংরেজিতে বলতে পারি, এটা। তো গ্রামাটিক্যালস এর রুলস ঠিক বা ঠিক এই নিয়ে এখানে কোনো কথাই নেই। ঠিক আছে, এখানে জাস্ট শুধু কথা বলতে হবে, আপনাকে বইলা বুঝাইতে হবে। এটা একটা শীট আছে, এই শীটটা আমি দিয়ে দিব। আর আরেকটা শীট আছে দেখেন ওই যে জেনারেল প্লেস ডিসক্রিপশন, অর্থাৎ কোনটার মানে কি। দেখছেন এই যে লেন মানে হচ্ছে রাস্তা বা শুরু, আমি উদাহরণ সহ উচ্চারণ সহ সবগুলো পয়েন্ট এখানে তুলে ধরছি। জাস্ট আপনারা একবার পড়লে আশা করা যায় মানে মিনিং গুলো চলে আসবে। এখন একজন ট্রেনারের কাছে শিখা আর নিজে শিখার মধ্যে অনেক তফাৎ থাকে কি, যেমন এই যে আমি গোছায় রাখলাম, আপনাদের সবার সময়টা বেঁচে গেল।
আপনাদের সবার টাইমটা বেঁচে গেল। জাস্ট এই নোটগুলো, ছোট ছোট নোটগুলো পড়লে আশা করা যায় ভালো হবে। আর অবাক করার বিষয় কি জানেন, আমি যেখানে ট্রেনিং করছি, মানে আমি সেখানে ট্রেনিং করাইছি, বুঝতে পারছেন? সো চাপটা খুব বেশি ছিল। আমি ভিডিওটা তখনও আমি ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম। তাছাড়াও একটা এক্সপার্ট ম্যাম ছিল যে ইংলিশের উপর খুবই এক্সপার্ট, তো উনি আমাদের অফলাইনে ক্লাসটা করাইছিল। এই হচ্ছে বিষয়। তো ভয়ের কিছু নাই। আজকে একটু বলেন তো যে এই যে টেস্ট, একটা ছোট্ট টেস্ট নিলাম, মানে খুব কঠিন মনে হয়েছে আপনাদের কারো কাছে? একেবারেই না, না থ্যাংক না ইউ। ঠিক আছে, কিন্তু ভাইয়া ওই যে নেক্সট ক্লাসটা কবে হবে একটু বলে দিবেন আমাদেরকে। নেক্সট ক্লাসটা আসলে অফিসিয়াল সিদ্ধান্ত হবে, তো ওইটা খুব আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্ট। ওইটাতে আমি চাচ্ছি যে সবাই জয়েন করবে। জি ওইটাতে সবাই জয়েন করবে, এটা সবাই রেকর্ড দেখুক, অসুবিধা নেই। কিন্তু ওইটাতে আপনাদের ভিতর থেকে আমি জানি আজকে আপনারা কোনো কোশ্চেন করেন নাই, তখন আপনাদের কোশ্চেন আর কোশ্চেন এসে ভরে যাবে যে স্যার এই মাঝখানে কি পানি খেতে দিবে, স্যার মাঝখানে কি ঘুরতে যেতে দিবে, এরকম অনেক কোশ্চেন থাকবে আপনাদের। এই হচ্ছে কথা। তো সব মিলে ওভারঅল ফিডব্যাক চাচ্ছি, ক্লাসটা কেমন হয়েছে, বা আপনার আজকে মনের দাগ কাটার মতো আপনি কি শিখতে পারছেন সেটা একটু বলবেন প্লিজ। আচ্ছা, অ্যাট এ গ্ল্যান্স হচ্ছে একটা ওভারঅল যে হচ্ছে কনসেপ্ট, এটা যে আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম, সেটা আসলে খুব দ্রুত ক্লিয়ার হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কুইক টেস্ট ক্লিয়ার হলো, এটাতে একটু কনফিডেন্স লেভেলটা একটু পিক আপ করছে। হ্যাঁ, এইটা হচ্ছে সব থেকে বড় আজকের যেটা, যে আমরা আসলে সিএসটা দেখেছি, কিন্তু আসলে কিভাবে আসবে, প্যাটার্ন গুলো কিভাবে হতে পারে, এটা আসলে কুইক একটা ভিউ পাওয়া গিয়েছে। এটা আসলে খুব ভালো একটা মানে কি বলবো, কনফিডেন্স লেভেল গ্রুপ আপ করতে খুব ভালো সহায়তা করছে আমাদের। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। থ্যাংক সেলফ ইউ ম্যাম, থ্যাংক কনফিডেন্স ইউ। হলো এই সাবজেক্ট, এই টপিকস গুলো জেনে যে কি টাইপের কোশ্চেন হতে পারে, কিগুলো জানতে হবে একজন সিএস বা ট্রেনার হতে হলে। এইটা আর কি, মোটামুটি তো সবাই জানে, কিন্তু প্যাটার্নটা তো আর জানতাম না। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার চমৎকার। মুর্শেদ স্যার, আপনি তো মনে হচ্ছে এনএসডি তে এই নতুন, কিন্তু আপনার জি জি। আদার্স এ খুব এক্সপিরিয়েন্স আছে আপনার। হ্যাঁ, আপনার কাছ আমি থেকে একটু শুনতে চাই। আইএলটিএস এর টিচার, তো প্লাস আমি হচ্ছে একটা ব্রিটিশ বোর্ডের একাডেমিক ইংলিশের এক্সামিনার। ওই হিসেবে আমার কিছু জিনিস মাশাআল্লাহ। মানে আইডিয়া আছে আর কি। তো আমাদের স্ট্যান্ডার্ড গুলা যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে অনেক ফলো করে, ওই জন্য আমি সেই মিল অমিল গুলার দিক বিবেচনা করে আপনাকে প্রশ্নগুলো করছিলাম আর কি। তো জি জি, এই আর চমৎকার। কিছু না। জি। এখন আপনি যেহেতু ওই সেক্টরে এক্সপার্ট, মানে আপনি আমাদের যে সিএসটা দেখলেন, এই সিএসটার উপর একটা কমেন্টস করেন তো দেখি, যে এই সিএসটা যদি কেউ ভালো মতো কন্ডাক্ট করে তাহলে কি সে বেসিকলি ইংলিশে কমিউনিকেট করার মতো যোগ্যতাটা হবে কিনা? মানে আমাকে আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি, আপনার অপিনিয়নটা জানতে চাচ্ছি জাস্ট আমি। আহ মানে এই সিএসটা যদি কেউ কমপ্লিট করে পুরোপুরি বুঝে বুঝে, তাহলে কি সে কি স্পিকিংটা ভালো করতে পারবে? আসলে মানে আমি নিজেও বেসিক ইংলিশ 3 মাসের একটা কোর্স কোন একটা অর্গানাইজেশনে রান করি আর কি। ডিজাইনও আমাকেই করতে হয়েছে মোটামুটি কম বেশি। আগে ডিজাইন ছিল, ওখানে কিছু কন্ট্রিবিউশন করতে হয়েছে। সো যে জিনিসগুলো আছে আমি এতটুকু বলতে পারি, সেটা আমাদের কোর্স আউটলাইনের অংশ, বাট খুবই ছোট। মনে করেন 25 থেকে 30%, আরো 70% অ্যাড করতে হবে। যদি বেসিক ইংলিশ কেউ ধরেন আইএলটিএস স্ট্যান্ডার্ডে 6 পেতে চায় বা 5.5ও পেতে চায়, আরো 70% অ্যাড করতে হবে। সেগুলো ভবিষ্যতে লেভেলে অ্যাড করা হবে। আপনি কি লেভেলের তারতম্যগুলো বুঝেছেন? লেভেল 2 মানে কি, আর 3 তো সামনে আসবে, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কারণ এখানে কিছু আপনি সামনে দিয়ে দিয়েছিলেন। তো ওখানে যেরকম আপনি যেটা জিজ্ঞেস করছেন আর কি, যে যেমন ক্যান দিয়ে কুড দিয়ে অনেক কোয়েশ্চেন আছে যে ডিরেক্ট সেট করা আছে, এরকম আরো কিছু হুম হুম হুম। মানে অ্যাড করতে হবে, আরো কিছু জিনিস স্ট্রাকচার কিছু অ্যাড করে ওনাদেরকে ইংলিশটা শেখাতে হবে। যেমন ওইখানে আমার বল, ওইখানে আমার মেশিন, তুমি ওইখানে যাও, দেয়ার, হেয়ার, এগুলো দিয়েও আরো মনে হয় সিএস এর ভিতরে ইনপুট দিতে হবে আর কি। দিলে ভালো হতো, তাই না? যাক, মোটামুটি জি, আপনার সিএসটা মানে আপনার আয়ত্তে হয়ে গেছে। সাবরিনা ম্যাম, আপনি একটু বলেন ক্লাসটা কেমন হচ্ছে বা কখন জয়েন করছেন? কাকে জিজ্ঞেস করছেন? সাবরিনা ম্যামকে, সাবরিনা জাহিন।
তাহমিনা ম্যাম একটু বলেন। থ্যাংক ইউ স্যার। আমি এক্সট্রিমলি সরি, আমাকে মাঝখান থেকে আবার লিভ নিতে হয়েছিল, কারণ আমি নিজে কাল ক্লাস করাচ্ছিলাম ওখানে। বাট ওভারঅল হচ্ছে আচ্ছা ভালো লাগলো। আমি সিএস টা অনেকদিন আগে দেখেছিলাম, মনে হয় 6 মাস আগে। বাট এই যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো দেখলাম, ভালো লাগলো। আর আহ, এটা মানে আমি আমার কর্মক্ষেত্রে যেটা দেখি, আমার এখানে হচ্ছে ম্যাট্রিক কমপ্লিট করা থাকে, এসএসসি কমপ্লিটেড স্টুডেন্টসদেরকে আমরা ট্রেনিং দেই। আহ, দিলেও অনেক ক্যান্ডিডেটস আসছে বা ট্রেনিং নিতে এখানে অনেকে আসেন যারা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস বা ওই ধরনের পড়াশোনা জানেন। আমরা অনেকদিন থেকে বলে আসছিলাম যে এরকম কোনো কোর্স আনা যায় কিনা, যেটা খুবই সিম্পলিফাইড ফ্যাশনে ওরা ইংরেজিটা শিখতে পারবে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংলিশ ফর ওয়ার্ক যেটা আছে, আমার মনে হয় অনেকেই খুব ভালো বেনিফিটেড হবে। ইনশাআল্লাহ, আশা করা যায় আপনাদের আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ইংরেজিটা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর ম্যাম আপনি একটু বলেন। জি, হ্যান্ড ফিলিমোনা রাইজ বুমেন্স করেছেন। বলেন, হ্যান্ড রেজ করেছেন। সরি, আমার তখন ইন্টারনেট কানেকশন একটু উইক ছিল, তো এই জন্য অ্যান্সার দিতে পারিনি। আমি পুরো ক্লাসটাই করেছি এন্ড আমার অনেক ভালো লেগেছে। অনেক কিছুই আছে যেটা আমি আগে থেকে জানতাম। তাছাড়া আমি এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এই জন্য এইসব যা যা আপনি পড়িয়েছেন এটা আমার পরবর্তীতে লাগবে, এটা আমার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে, ওয়েলকাম। জি, আপনি বলেন ফিলিমোনা। বলেন বলেন ম্যাম। নূরজাহান ম্যাম আপনি একটু বলেন, কিরকম মনে হলো? আপনিও তো মনে হচ্ছে অ্যাসেসমেন্টে বসবেন। আমার কিরকম অ্যাকচুয়ালি মনে হলো? আমার প্রথম দেখে আসলে একটু মানে ভয় লাগছে। তো আফটার ক্লাসটা সবটা শেষ করে যখন প্র্যাকটিস সেশনে দেখলাম, তখন হচ্ছে 50% কনফিডেন্স আসছে। তো দেখা যাক পরবর্তীতে হয়তোবা ডেমনস্ট্রেশন সেকেন্ড ক্লাসে হয়তোবা যদি আরো 30% কনফিডেন্স আসে, তাহলে নিজেরাই স্টাডি করে 100% কনফিডেন্স নিয়ে বসা যাবে আর কি। এটা আচ্ছা, আমার কথা। তাহলে শেষ করছি না আমি এখন। হ্যাঁ, আমি আপনাদেরকে কিছু ডেমো দেখাবো আমি। হ্যাঁ, যে আমার জার্নিটা কিন্তু খুব ভালো ছিল না। সত্যি কথা বলতে আমি কিন্তু ইংলিশে খুব বেশি একটা এক্সপার্ট না। সেক্ষেত্রে আমি কিছু প্রেজেন্টেশন রেডি করেছি, সেই প্রেজেন্টেশন গুলো আপনাদেরকে একটু দেখাবো। হ্যাঁ, জাস্ট একটু দেখেন, আপনারা দেখলে হয়তো বা একটু বুঝতে পারবেন। আমি আচ্ছা, এই পারফর্ম গ্যাপে একটু বেসিক বলে রাখি, কমিউনিকেশন। আমরা কি আগামীকালকে কি স্যারের কাছ থেকে আরো একটা ক্লাস নিয়ে নিতে পারি কিনা, এবং নিয়ে আমরা হচ্ছে নিজেরা একটু স্টাডি করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি চান আমি কালকে করাই দিব ইনশাআল্লাহ। তবে ক্লাস আপনাদেরকে করে একটু পরপর নিলে হবে কি, আমাদের একটা যে সিকোয়েন্স বা কন্টিনিউয়াস থাকলে আমাদের ক্লাসটা আর কি ইন্টারেকশনটা ভালো হবে। আপনারা কি মনে করেন? আপ- হ্যাঁ, এটা করলে খুব ভালো হয়, কারণ আমাদের আগামীকালকে, হ্যাঁ টাইম তাহলে আগামীকালকে কম স্যার তো। আপনি একটু প্রিপেয়ার থাকেন, এই টাইমটাই আমাদের একটু দিয়েন। আমরা আপনার কাছ থেকে নেওয়ার পরে আমাদের প্রিপারেশনটা যেন আমরা নিতে পারি, বা আমাদের ঘাটতি কিছু থাকলে হয়তো বা আবার আপনাকে নক করা যেতে পারে। আচ্ছা, শেষ মুহূর্তে আমি আপনাদেরকে ছোট ছোট, হ্যাঁ ম্যাম ঠিক আছে, আপনার সাথে আমি এগ্রি, আগামীকালকে ক্লাস ওকে, হবে। থ্যাংক ইউ, এখন থ্যাংক ইউ। আপনাদেরকে আমি জাস্ট এই যে আমাদের যে 4টা ডেমো আছে, এই ডেমোর উপর আপনাদেরকে 4টা ভিডিও দেখাবো। যে শর্টে শর্টে ভিডিওটা দেখবেন আপনারা। দেখেন আমার এটা কি কভার করছে কিনা। আসসালামু আলাইকুম, দিস ইজ আল আমিন। আম এনএসডি ওয়েট, মানে নেটওয়ার্ক সমস্যার কারণে ভালো মতো হচ্ছে না। Assalamu alaikum. This is Al Amin. I'm NSD certified trainer and assessor. I live in Chattogram, Bahadarhat, to be more exact. My father's name is Abdul Maddan. My mother's name is Farida Begum. I have a brother and I have a sister. Professionally, I work at Smart Freelancing IT Institute as a digital marketing trainer. This is my students. He is a very good student. He's a very good at digital marketing sector. So where are you from? I am from Rangpur. Do you like tea? Yes, I like tea. Sir, are you happy now? Yeah, I'm so happy. Alhamdulillah. Could you please give me the pen? Yes. Yeah, thank you so much. দেখেন এখানে কিন্তু আমার কিছু ভুল আছে। হ্যাঁ, ভুলটার দিকে না তাকায় প্লিজ। আমি তো ফ্রেশার ছিলাম তখন, আমি এটা মেক করছিলাম। কেন জানেন? কারণটা ছিল
যে আমি সিএস এর ভিতরে দেখছি, দেখেন সিএস এর ভিতরে লেখা আছে যে এই প্রত্যেকটার আবার যারা ট্রেনার অ্যাসেসর আছেন তারা একটু দেখলে বুঝবেন যে কনফিউশনটা কোথায় ছিল আমার। কনফিউশনটা ছিল যে আমাদের প্রত্যেকটা সিএস এর ভিতরে দেখবেন অ্যাসেসমেন্ট গাইডে কিন্তু মেথডে লেখা আছে, দেখছেন? এই দেখেন অ্যাসেসমেন্ট মেথড অফ অ্যাসেসমেন্ট, এখানে রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল, পোর্টফোলিও। তো আমি যখন এই পোর্টফোলিও দেখলাম, পোর্টফোলিও তো আমাকে তৈরি করতে হবে, তাই না? তো আমি নিজে এই ছোট ছোট ভিডিওগুলা ওই পরীক্ষার আগের দিন রাতে যতটুকু সম্ভব ভিডিওগুলো করছি। তো আরেকটা ভিডিও আছে, সেটা একটু দেখাই। My name is Al. নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো ক্লিয়ারলি দেখা যায় না। My name is Al Amin. I live in Chattogram, Bahodarhat, to be more exact. I work at Smart Freelancing IT Institute as a digital marketing trainer. My favorite food is biryani. I have a small family. There are 5 members in my family. My father's name is Abdul Mannan. My mother's name Farida Begum. I have a brother and I have a sister. My brother's name is Alauddin and my sister's name is Habiba Akhtar. And my best friend names Mahmoud Hassan. My favorite place is Cox's Bazar. It's located in Chittagong Division. I go there with my family. I feel happy and relaxed there. This is stop signs. Another one is no smoking. This is emergency exit. First aid box. Fire extinguisher. Warning sign. CCTV. No entry sign. Excuse me, where is the hospital? It's near the market. Go straight and then turn left. What is the date today? Today is 30 January in 2026. What time is it now? It's 12 p.m. When is your class? My class is 7 a.m. Last week I visit Cox's Bazar. First I went the beach, then I took some photos. Finally I came back home. Today I am attending English class. I am learning basic communication skills. Next week I visit my hometown. I spend my valuable time with my family, inshallah. দেখেন, আপনারা হয়তোবা অনেকে ভাবতে পারেন যে কি আমি ইংলিশে খুব দুর্বল, হ্যাঁ তারপরে আমি দিয়েছি বা চেষ্টা করছি, প্রচুর এফোর্ট দিয়েছি। আরো যদি সময় থাকে আরেকটা দেখাবো। দেখান। জি, তাহলে ডিসক্রাইব প্লেস এন্ড ফ্যামিলি দেখালাম, কমিউনিকেট ইন ওয়ার্ক প্লেস সেটার উপর একটা দেখাই। কিন্তু কথা হচ্ছে নেট স্লো থাকার কারণে মনে হচ্ছে ক্লিয়ারলি দেখা যায় না। দেখেন আমার এই এগুলোর মধ্যে কিন্তু ফুল সিএস টা কভার করছি, ঠিক আছে? এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। আমি আমার ভিডিও এডিট করে কষ্ট করে পুরো কাজটা শেষ করেছি। এই যে উপরে কিন্তু স্ক্রিনে ভাসে যে আমি কোনটা করাচ্ছি। With the report? Yes, I'm happy to help with that. Please help me with the report. Yes, I'm happy to help with that. Please do the data entry. Understand? Do you understand? I suggest we use a checklist. Yes, I agree with you. Hello, Alamin is speaking. Hi, this is Shumon. I would like some information on your service. Yes, sure. Do you need any service? I need Facebook marketing support.
Okay, check your mail and go there our website so you can choose a service. দেখছেন, মানে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা বিষয় কভার কভার হচ্ছে কিন্তু, হ্যাঁ, ফুল সিএসটা কভার হচ্ছে। তারপরে আরেকটা আছে, সেটা একটু দেখেন। I love rice, biryani, vegetables. I love spicy food and I dislike. I love rice, biryani, vegetables. I love spicy food and I dislike too much oily food. My favorite food is biryani because it's delicious. My favorite festival is Eid ul Fitr. We decorate our house. I go to mosque for prayers, and then we go to relatives. We eat shemai, biryani, etc., etc. Bangladesh has a rich culture and tradition. We enjoy folk song, dance, and other festivals. এই হচ্ছে ছোট্ট বিষয়। এই ভিডিওগুলো হয়তো বা নেটওয়ার্কের ইস্যুর কারণে খুব ভালো করে শোনা যায় না, হ্যাঁ, কিন্তু আমার যখন প্রিপারেশন আমি নিয়েছিলাম তখন আমি এভাবে সাজিয়েছিলাম। তো বিষয় হয়তোবা আমার স্পিকিং, রিডিং এই স্কিলের দিক থেকে আপনারা অনেকে রিচে আছেন, তো অসুবিধা নাই। আমার মতো ছোট এত কম জানা ব্যক্তি যদি কম্পিটেন্ট হতে পারে, তাহলে আপনারা অবশ্যই হতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আর কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি? কোনো কোশ্চেন থাকলে করতে জি, পারেন। একটু আমার জানার ছিল আর কি নিয়মের ব্যাপারে, যেহেতু আমি খুবই পিছনে পড়ে আছি, কারণ আমি এনএসডি একদম নতুন। তো এই যে এখানে যে লেভেল 2 বললেন, এরপরে আরো লেভেল আছে, কিন্তু এগুলো তো বাংলাদেশে এখনো ডেভেলপ হয়নি, তাই না? জি, এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা কবে নাগাদ হতে বাংলাদেশে পারে, কোনো টোটাল আইডিয়া? বাংলাদেশে 1 থেকে 10টা লেভেল চলে বা থাকার কথা, পলিসিতে লেখা আছে, কিন্তু বাংলাদেশে সাধারণত এখন 1 থেকে 6 পর্যন্ত লেভেল চলতেছে। ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 মাত্র যেহেতু শুরু হয়েছে, আশা করা যায় 3 খুব দ্রুতই আপডেট হবে বা সিভিএল এন্ড সিএস টা ডেভেলপ হবে। থ্যাংক ইউ। আর আপনারা হয়তো জানেন যে একজন অ্যাসেসর, সরি, এনএসডি সার্টিফাইড ট্রেনার এবং অ্যাসেসর সে কিন্তু ট্রেনিং করাতে পারে, অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারে। আর যে লেভেল 5 পাস করে সে কিন্তু সিভিএল এন্ড সিএস মেক করতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এক পেজ সিভিএলএম বা সিএস ডেভেলপ করলে তাকে বাংলাদেশি বর্তমানে মনে হচ্ছে 1 পেজের জন্য 500 টাকা দিচ্ছে। তো আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যেহেতু ইংলিশে খুব এক্সপার্ট, আপনি এই লেভেল 2টা করার পর, ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2টা করার পর সিভিটি এন্ড এ অর্থাৎ ট্রেনার এবং অ্যাসেসর হওয়ার জন্য যে লেভেল 4 সেটা করে ফেলবেন। তারপর ওইটার উপর লেভেল 5 করে ফেলবেন। করে ফেললে আপনি এই যে এই জায়গাগুলোতে আপনি হাত দিতে পারবেন, যে আপনি যে পরামর্শ দিলেন যে আমি এটা করলে মনে হয় যে ভালো হয়। তো এটা একটু লেন্দি প্রসেস হবে, তবে চেষ্টা করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের কি ডেমনস্ট্রেশনের সময় কি পোর্টফোলিও রেডি করতে হবে, যেহেতু এটা একটা পার্ট, এটা কি তৈরি করে না নিয়ে যেতে হবে নাকি এটা জাস্ট একটা না না, মাধ্যম? Just, আচ্ছা আমাদের কিছু করতে হবে না। জাস্ট আমি যখন দিয়েছিলাম তখন আমি কি করছি, আমি এইভাবে প্রেজেন্টেশন রেডি করে নিয়ে গিয়েছিলাম, কারণ ওই যে ওখানে কিন্তু লেখা আছে, মেথডে লেখা আছে পোর্টফোলিও। হ্যাঁ হ্যাঁ, তো মেথডে যখন লেখা আছে অ্যাসেসমেন্টে বসলাম, পোর্টফোলিও। তারপরে ওখানে তো আমি পোর্টফোলিও পাই নাই। তবে আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা যদি পারেন একটা ভিডিওতে এই প্রত্যেকটা বিষয়ের জন্য কভার আপ হয়, টপিকটা যেন কভার আপ হয়, এরকম আমার মতো করে 4টা টপিকের উপর 4টা ভিডিও তৈরি করে ফেলবেন, হ্যাঁ। তো তখন উপকারটা হবে কি বলি, তখন ধরেন আপনি ওই দিন গেলেন, কোনো কারণে আপনি অসুস্থ হলেন, আপনার মাথা ব্যথা করলো বা ঘুরে পড়ে গেছেন বা কোনো একটা কিছু, তখন আপনি কিন্তু বলতে পারবেন যে আমার সিএস এর ভিতরে কিন্তু লেখা আছে রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল এবং পোর্টফোলিও। তো জি। আমার পোর্টফোলিও আছে, আপনারা যদি এটা একটু চেক করেন তাহলে ভালো হয়। তো পোর্টফোলিওটা কেমন হবে, ধরেন আপনি একটা বড় একটা জায়গায় আপনি স্পিচ দিচ্ছেন, ইংলিশে কথা বলতেছেন, বা ইংরেজিতে একটা ক্লাস কন্ডাক্ট করছেন 40 মিনিট, 30 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 4 মিনিট।
ওইটা রেকর্ড গুলো আপনি লিঙ্ক গুলো নিয়ে যাবেন। তখন আপনি যদি দেখান, আপনি যদি প্রুভ করাইতে পারেন যে আপনি এই টপিক গুলো জানেন বা এই সিকোয়েন্সে কথা বলতে পারেন, তখন কিন্তু সে আপনাকে নট ইয়েট দিতে একটু চিন্তা করবে। মানে এটা হচ্ছে একটা বুদ্ধি। কারণ আমি যেহেতু প্রথমবার দিয়েছিলাম, এই জন্য আমি কিন্তু প্রচুর এফোর্ট করছি, প্রচুর। আমি সিবিটি অ্যান্ড এ লেভেল 4 এর এত কষ্ট করি নাই, লেভেল ওয়ার্ক ফর লেভেল 2 তে এত বেশি কষ্ট করছি, কারণ আমি জানতামই না কিভাবে প্রশ্ন আসবে। তো আমি যেহেতু আমি সিবিটি লেভেল 4 এর ট্রেনার, সেক্ষেত্রে আমি সিএস পড়তে পারি, সিএস বুঝাইতে পারি, অ্যাসেসমেন্ট বুঝি। আপনিও তো বুঝতে পারতেছেন যে পোর্টফোলিও একটা পার্ট। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি বুদ্ধি করে নিজে এটা বানায় ফেলছিলাম। তো আমাকে আশা করা যায় ওখানে আর সমস্যা করে নাই, কিন্তু চিন্তা ছিল যদি কোনোভাবে আমাকে সে যদি ডিনাই করে বা নট ইয়েট হওয়ার মতো যদি কিছু হয়, সাথে সাথে আমি আমার এই পোর্টফোলিও গুলো দেখাবো যে স্যার আমি বাসায় এফোর্ট দিয়েছি, চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে দেখবেন যে আসলে সে চেষ্টা যে দেখবে যে না এই ছেলেটা চেষ্টা করছে, তখন আর কিন্তু নট ইয়েট দেওয়ার একটা মাইন্ডসেট থাকবে না। এই হচ্ছে বিষয়। সো এই ক্ষেত্রে আপনারা যদি পারেন, আপনারা এরকম করে তৈরি করে ফেলতে পারেন। বিশেষ করে যে লাস্টের 4টা অকুপেশনের উপর সিএসটা যেন কভার হয়, এরকম করে একটু কথা বলে বলে রেকর্ড করে রাখতেন। ঠিক আছে, থ্যাংক ইউ। না, আমি যতটুকু জানি যে বাংলাদেশে যেহেতু এখন ডিরেক্ট এভিডেন্সের উপরেই আমাদের অ্যাসেসররা অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করে থাকে, সো পোর্টফোলিওটা এখনো বাংলাদেশে ওইভাবে রিসিভ করছে না, কোনো অকুপেশনই করছে না আর কি। তো তারপরে যেহেতু স্যার সাজেস্ট করেছেন, অথবা যদি অনেক সময় আমাদের থাকে না যে বিডি জবসে ভিডিও একটা বিডি জবসে থাকে না যে ভিডিও অ্যাপ্লিকেশন করতে গেলে একটা ভিডিও ক্লিপস দরকার হয়, ওরকম কিছু। তো ওইটাও থাকতে পারে যে প্রথম যে ইন্ট্রোডাকশন যেটা দেখাইলো আর কি। তবে এটা কতটুকু অ্যাকসেপ্ট করবে বা করবে না এটা আসলে এখনো এনশিওর না, কারণ পোর্টফোলিও নিয়ে এনএসডি এবং বিটিভি কেউই ওইভাবে কাজ করে নাই, নাকি আলামিন স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি কিন্তু এটা করতে বলি না আপনাদেরকে, প্রথমে অ্যান্সার করছি যে না সাপোর্ট লাগবে না। হিসেবে থাকতে পারে, হ্যাঁ, যে স্যার এই মুহূর্তে, হুম, তখন আমরা বলবো স্যার এই মুহূর্তে আমি আসলে আমি ফিট না, তবে আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, এটা আমিই করেছি। চেষ্টা করেছি, হ্যাঁ। হ্যাঁ, এটা মানে হেল্পফুল হবে, সাপোর্ট হিসাবে খুব বড় একটা বিষয়। হ্যাঁ, কন্টিনিউ বিকল্প একটা পদ্ধতি থাকে। থাকতে পারে। তো ম্যাম, সময় চলে যাচ্ছে, আমার আবার অফিসে যেতে হবে। তো জি, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, যে ভালো শেষ নেই। আপনারা Thank you প্রত্যেকে very much. সুস্থ থাকুন, যে সুস্থতার সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্ত প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জাস্ট লাস্ট ওয়ান একটা কোনো প্রশ্ন, পরামর্শ হ্যাঁ। থাকলে ওই নূরজাহান ম্যামকে আমার সম্পর্কে ফিডব্যাক বা পরামর্শ দিবেন। আমি নূরজাহান ম্যাম থেকে পরামর্শ আশা করছি। কোশ্চেন করতে আমাদের চাইছিলেন? ক্লাস মেটেরিয়ালস গুলো যদি একটু সেন্ড করে দিতেন, আমরা আসলে আমি দিয়ে দিবে, আমি হচ্ছে গ্রুপে আপনাদের কাছে দিয়ে দিব। হ্যাঁ, ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। অলরেডি আমি সিএসটা আপলোড করে দিয়েছি, ম্যাটেরিয়ালসও পেয়ে যাবেন। আর আমরা আগামীকালকে ইনশাল্লাহ আবার স্যারের সাথে আমরা এই টাইমে সেম টাইমেই বসবো, যেটা আমাদের কমিটমেন্ট ছিল যে 2 দিন আমরা ওরিয়েন্টেশনে থাকবো এবং একদিন অ্যাসেসমেন্টে বসবো। তো আগে আমরা আমাদের যে কমিটমেন্ট যে 2 দিন আমরা ওরিয়েন্টেশনটা আগে শেষ করি, আমরা নিড বেস প্রয়োজনে নিজেরা আবার আমরা বসবো। যদি কোথাও ঘাটতি থাকে বা আমাদের প্যাটার্ন কেমন হবে বা কিছু, তো ওগুলো নিয়ে প্রয়োজনে আবার আমরা নিজেদের মধ্যে ডিসকাশন আমরা করতে পারি, উইথ স্যার অর উইদাউট স্যার। তো আগামীকালকে স্যার, তাহলে আগামীকালকে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আবার আপনার সাথে আমাদের সবার একটা সিটিং হচ্ছে ইনশাআল্লাহ ম্যাম। জি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।